গল্প ওহেপ্রিয় জান্নাতুল নাইমা। গল্পের ৬তম অংশ। পর্ব ৩৯। আহিকে ওয়াশরুমে রেখে বাইরে দাঁড়িয়ে ছিল হ্যাভেন। ভেবেছিল আহি বের হওয়ার পরই সে রুম ছাড়বে, কিন্তু তার পূর্বেই হ্যারির কল পেয়ে হন্যে হয়ে রুম ছেড়ে বেরিয়ে গেল। ড্রাইভারকে এবং দেহরক্ষী শফিককে কল করে জানালো এখনই তারা ঢাকা ব্যাক করবে। হ্যাভেন যখন গেট খুলছিল রুবিনা দোতলার বারান্দা থেকে চিল্লিয়ে উঠল, হ্যাভেন দাঁড়া, কোথায় যাস এই রাত্রিবেলা? দাঁড়া বাবা, যাস না। ঢাকা ব্যাক করছি, চিন্তা করো না, আগামীকাল ফিরব। বলেই বেরিয়ে পড়ল হ্যাভেন। রুবিনা নিচে নামতে নামতেই ড্রাইভার তমালকে ফোন করে শিওর হয়ে নিল সত্যি তারা ঢাকা ফিরছে। নিশ্চয়ই বড়সড় কোন ঝামেলা হয়েছে। তাই উদ্বিগ্ন মনে উপরে ওঠে হ্যারিকে কল করল। ফোন কানে দিয়ে বারান্দায় রাখা বেতের চেয়ারটাতে বসল। ফোন রিসিভ হতেই রুবিনা কড়া স্বরে প্রশ্ন করল, কি হয়েছে, তোরা এখনো আসিস নাই? হ্যাভেনও ঢাকায় ব্যাক করছে, সব ঠিক আছে তো? বড় মা, চিন্তা করো না, ছোটখাটো একটা সমস্যা হয়েছে, ভাই আসুক আমরা মিটিয়ে নেব। তুমি নিশ্চিন্তে থাকো। একটা দিনও শান্তি পেল না ছেলেটা, এসেছে দুপুরে, এখনই ডাক পড়ল তার, তোদের কারো আর আসতে হবে না। তোরা ঝামেলাই মিটাতে থাক। বলেই রেগে ফোন কেটে দিল। এদিকে আহি ফ্রেশ হয়ে এসে হ্যাভেনকে না পেয়ে তেমন গুরুত্ব দিল না। কিন্তু যখন শাশুড়িকে উদ্বিগ্ন অবস্থায় বারান্দায় বসে থাকতে দেখল এবং তার উদ্বিগ্নতার কারণ জানতে পারল, নিজেও কিছুটা দুশ্চিন্তায় পড়ে গেল। সেদিনের পর থেকে হ্যাভেনকে নিয়ে বেশ চিন্তা হয় তার। যতই দূরে থাকুক না কেন সবসময় উপরওয়ালার নিকট প্রার্থনা করে হ্যাভেন যেন সুস্থ থাকে, ভালো থাকে। কোন বিপদ যেন তাকে স্পর্শ করতে না পারে। কিন্তু যার পেশাটাই বিপদকে ঘিরে, তাকে বিপদ স্পর্শ করবে না, তাই কখনো হয়? পরের দিন সকাল থেকেই বাড়ির পরিবেশ বেশ রমরমা হয়ে উঠল। নিচতলার ফাঁকা রুমটার মেঝেতে হিয়া এবং রিদি পার্টি বিছাচ্ছিল। আহিও তাদের সঙ্গে ছিল। তখনই জানতে পারল আজ হ্যাভেনের খালামুনি এবং তাদের মেয়েরা আসছে। শুধু তাই নয়, হুমায়ুন তালুকদার, হ্যাভেন, হীরা, হ্যারি সকলেই আসছে। দুপুরে তারা একসঙ্গেই ভোজন পর্ব সারবে। পার্টিতে বসে এই বাড়ির সকলের সঙ্গে তালুকদার বাড়ির ছেলেরা একসঙ্গে খাবে। বিষয়টা বেশ মনোপুত হলো আহির। নানুবাড়ি মানেই বিশেষ অনুভূতিগুলোতে মিশে থাকা। সেই অনুভূতিতে হ্যাভেন নামক ওই মানুষটাও মিশে থাকতে পারে। সত্যি অবাক হলো আহি। মন বলল এ মানুষটাকে পূর্ণাঙ্গভাবে চেনা বা বুঝতে পারায় এখনো ঢের বাকি। ভাবনার গতিপথ থেকে ফিরে এলো আহি। মনোযোগ দিল রিদি, হিয়ার কথোপকথনে। তারা দুজন পার্টিতে হাঁটু মুড়িয়ে বসে ওটা সেটা গল্প করছিল, সেও বসল তাদের পাশে। রিদি বলল, অবশেষে আবার আমরা সকলে এভাবে একসাথে হচ্ছি। ইয়েস, ফাইনালি আমরা দাদানকে আবারও পাচ্ছি। হিয়ার কথাটি শুনে ভ্রু কিঞ্চিত কুঁচকে ফেলল আহি। হাসি হাসি মুখটা বিলীন হয়ে গেল তার। কৌতূহলোদ্দীপক হয়ে প্রশ্ন করল, তোমার দাদান তোমাদের সঙ্গে এভাবে কখনো সামিল হয়নি? রিদি বেশ উৎসাহ নিয়ে বলল, আরে ভাবি, হয়েছে তো, সেই ছোট্ট সময় থেকেই আমরা সব ভাইবোনরা বছরে অন্তত দুবার এভাবে একসঙ্গে সময় কাটাই। খাওয়া, আড্ডা, গ্রাম জুড়ে ঘোরাফেরা, আরও কত কি কত স্মৃতি। তাহলে ফাইনালি দাদানকে পাচ্ছি কথাটার মানে? থতমত খেয়ে গেল হিয়া, কিন্তু রিদি স্বাভাবিকভাবেই বলল, গত ৪-৫ বছর যাবৎ দাদান তেমনভাবে একসঙ্গে হয়নি ভাবি। যাও হয়েছে আমাদের সঙ্গে আগের মতন প্রাণ খুলে না মিশেছে না হেসেছে। হুট করেই দাদান কেমন একটা হয়ে গেল। সব ওই শাকচুন্নি ডাইনিটার জন্য। জানো আগে আমরা কত আড্ডা দিয়েছি, কত ঘুরেছি। ধানক্ষেতের বাঁধ দিয়ে ঘুরে বেড়ানো, চারদিকে যখন থই থই পানি আসে, খালে বিলে যখন গলা অবধি পানি, আমরা ভাইবোনরা মিলে তখন দিন নেই রাত নেই যে কোন সময় নৌকায় ঘোরাঘুরি করতাম। লাল সাদা শাপলা দিয়ে মালা গেঁথে মাথায় পরতাম, গলায় পরতাম। সে সব আনন্দগুলো আজ শুধুই আবছা স্মৃতি মাত্র। ভাইবোনদের মাঝের বন্ধনটা দিনকে দিন নড়বড়ে হয়ে যাচ্ছে। হয়তো এখন আড্ডা চলে, ঘোরাঘুরি হয়, কিন্তু আগের মতন এক ঝাঁক পাখির ন্যায় চলাফেরা আর হয়ে ওঠে না। কারণ আমাদের জ্যেষ্ঠ ভ্রাতাই আর আগের মতন নেই। তার কাছে আগের মতন কোন বায়না করা যায় না। তার মুখের হাসিগুলো আজ বিষণ্ণতার চাদরে মুড়িয়ে গেছে। সময়ের সঙ্গে সঙ্গে সব পাল্টে গেছে সবটা। তবু আজ যখন শুনলাম সবাই আসছে, আবারও সবাই একসঙ্গে হব আমরা, তখন মনটা সত্যি খুশিতে ভরে উঠল। আহির মনটাও বিষণ্ণ হয়ে গেল। হিয়ার দিকে চেয়ে দেখল তার মুখটাও ভার। দীর্ঘ একটি শ্বাস ছেড়ে ওষ্ঠকোণে ঈষৎ হাসি ফুটিয়ে বলল,
মন খারাপ করো না তোমরা, আজ যখন সবাই একসঙ্গে হচ্ছ আবারও সেই দিনগুলোতে নতুনত্ব দান করে ফিরিয়ে নিয়ে এসো। তবে হ্যাঁ, এই নতুনত্বে আমাকে বাতিল করো না যেন। হিয়া, হৃদি দুজনেই চেঁচিয়ে উঠল। সত্যি? সত্যি। না হবে না, দাদান কিছুতেই আমাদের সঙ্গে যোগ দেবে না। আহি মাথা দুলিয়ে মেকি হেসে বলল। দেবে দেবে, আমি আছি না? এমপি সাহেবকে ঠিক বশ করে নেব। ওয়াও ভাবি, ইউ আর গ্রেট। বলেই দুজনই জাবটে ধরল আহিকে। দুপুরের দিকে দুটো গাড়ি এসে থামল দিলারা ভবনের সামনে। গেট খোলা থাকায় হ্যাভেনের খালামুনি রত্না এবং খালাতো বোন শশী ভিতরে ঢুকে বেশ হাঁসফাঁস করতে লাগল। বাড়ির সকলেই খুশিতে গদগদ হয়ে তাদের সঙ্গে কুশলাদি বিনিময় করল। হৃদির মা চট জলদি দুজনকে ফ্রিজ থেকে দুটো ঠান্ডা শরবতের গ্লাসও এনে দিল। কোনকরম হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধুয়ে আগেভাগে শরবত মুখে দিল দুজন। রুবিনা শিফার কথা জিজ্ঞেস করতেই শশী বলল, আপু তো হ্যাভেন ভাইয়ার সাথে সামনের মোড়ে গিয়েছে, একটু কি যেন দরকার। কি দাদান আর শিফা আপু একসঙ্গে, নিশ্চয়ই তুই ফান করছিস? হিয়ার কথায় মজার ছলে শশী বলল, কেন রে, আমার বোনের প্রতি ভাইয়ার আগে ইন্টারেস্ট ছিল না বলে এখনো আসবে না এমন কোন শর্ত কেউ তোকে দিয়েছে নাকি? ওঠানের একপাশেই দাঁড়িয়ে ছিল আহি। শশীর কথাটা শুনে তার কান দিয়ে গরম ধোঁয়া বের হতে শুরু করল। কেমন যেন গা জ্বলা একটা ভাব হচ্ছে। সেই সাথে মন মানসিকতা হয়ে উঠল চরম বিপর্যস্ত। শশীর কথা শেষ হতেই হিয়া শশীর হাতটা চেপে ধরে আহিকে ইশারা করিয়ে দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে বলল, মুখ সামলে কথা বল বোন, আমার ওখানে ভাবি দাঁড়িয়ে আছে, চেয়ে দেখ একবার। শশী ভ্রু কিঞ্চিত কুঁচকে ফেলল। আহির দিকে চেয়ে 140 ভোল্টেজের শখর খেল যেন। এদিকে তার মা, মামি খালারা নিজেদের মধ্যে কথা বলায় ব্যস্ত। শশী আহির দিকে ফ্যালফ্যাল চোখে কিছু সময় চেয়ে থেকে বেশ চিল্লিয়ে উঠল, ও আম্মুগো দেখো দেখো, হ্যাভেন ভাইয়ার বউ কি সুন্দর, ওমাগো আপু তো এই মেয়েকে দেখে এবার কোমাই চলে যাব। আগেরটা দেখে তো শুধু অজ্ঞান হয়েছিল। তীব্র অস্বস্তি নিয়ে ঠাই দাঁড়িয়েই আছে আহি। এদিকে প্রত্যেকের চোখে মুখে প্রবল ক্রোধ ভেসে উঠেছে। না পারে শশীকে এরা চোখ দিয়ে গিলে খাবে। শেষমেশ রত্নাই নিজের মেয়েকে ধমকে উঠল। শশীও চোখ মুখ কুঁচকে গাল থেকে হাত সরিয়ে নিল। মেয়ের থেকে কড়া দৃষ্টি সরিয়ে আহির দিকে হাস্যোজ্জ্বল দৃষ্টি নিক্ষেপ করল রত্না। কয়েক পা এগিয়ে গিয়ে আহিকে বলল, বাহ বউ তো বেশ মিষ্টি দেখতে। নাম কি তোমার আম্মু? বেশ ইতস্ততভাবেই উত্তর দিল আহি। আহিয়ানা আহি। রুবিনা এগিয়ে এসে সকলের সঙ্গে সকলের পরিচয় করিয়ে দিল। কয়েক সেকেন্ডের মধ্যেই বাড়িতে প্রবেশ করল হ্যারি এবং হীরা। তাদের পিছনে হুমায়ুন তালুকদারও ঢুকল। আহি নিচের দিকে মাথা রেখেই এক পলক চেয়ে শুধু দেখে নিল হ্যাভেন এসেছে কিনা। কিন্তু না, সে আসেনি। তাই বিক্ষিপ্ত মেজাজে গুটি গুটি পায়ে ভিড়ের মাঝখান থেকে সরে গেল। হৃদির রুমে গিয়ে রাগে ফোঁসফোঁস করছিল সে। কিন্তু বেশিক্ষণ শান্তিতে ফোঁসফোঁস করতে পারল না। হিয়ার ডাকে আবার বেরিয়ে যেতে হলো। খালা শাশুড়ি তার মুখ দেখে কিছু দেয়নি তখন, তাই এখন ডাক পড়েছে। হৃদির রুমের পাশের রুমটাতেই ছিল রত্না এবং রুবিনা। আহি যেতেই তাকে কাছে টেনে বসালো রত্না। পাশে রাখা হ্যান্ডব্যাগ থেকে একজোড়া স্বর্ণের কানের দুল বের করে আহির কানে পরা রিং জোড়া খুলিয়ে তার দেওয়া দুলজোড়া পরিয়ে দিল। ভালো লাগছে না আহির, তবুও জোরপূর্বক মুখে মিথ্যা হাসি ঝুলিয়ে রেখেছে। আর মনে মনে হাঁসফাঁস করছে কখন এখান থেকে পালাতে পারবে। হ্যাভেন আর শিফা ফিরল প্রায় 1 ঘন্টা পর। যখন সকলের জন্য খাবার বাড়া হচ্ছে তখন হালকা গোলাপি রঙের সেলোয়ার কামিজ পরেছে আহি। মাথায় হালকা গোলাপি রঙের সুতি ওড়না দিয়ে ঘোমটাও দিয়ে রেখেছে। ঘোমটার ফাঁকফোকরে কানে পরা দুলজোড়া চকচক করছে একদম। নাকে একটা নাকফুল পরা থাকলেই এখন তাকে পারফেক্ট বউ লাগত। খাবার রুমটায় পার্টি বিছানো, সেখানে একপাশে হাঁটু মুড়িয়ে চুপচাপ বসে ফোন ঘাঁটছে সে। তার অপোজিট পার্টিতে হিয়া, হৃদি, শশী বসে আছে, তারা সকলেই ফোনে ব্যস্ত। মেসেঞ্জারে গ্রুপ চ্যাট করছে তারা। আহিকেও অ্যাড দেওয়া হয়েছে, তবে সে শুধু ওদের কথোপকথন দেখছে, কিছু বলছে না। হ্যাভেন এসেছে কিছুক্ষণ পর, খাবার রুমেও চলে আসবে। তার অপেক্ষাতেই ছিল ভাইয়েরা। তাই একে একে সব ভাইরাই চলে এলো। হীরা ওয়ার্নিং দিতে দিতেই রুমে প্রবেশ করল। বলল, ফিমেল সদস্যরা একপাশে চলে যাও যাও। হৃদি ওঠে চট করে আহির পাশে বসে পড়ল। হিয়াও উঠে পড়ল, শশী ঠাই বসেই রইল। হীরা সুযোগটাকে জাস্ট লুফে নিল, চট করে শশীর গা ঘেঁষে বসে বলল, আহা কতদিন পর ঢঙি দিদির সঙ্গে দেখা।
হ্যারি মিটিমিটি হাসতে হাসতে হাঁটু মুড়িয়ে বসল। শশী ফুঁসে ওঠে এপাশ থেকে ওপাশে চলে গেল। হীরাকে রেগে চারটে তেতো কথা শোনাতে যাবে তখনই চোখ পড়ল হ্যারির টকটকে লাল ওষ্ঠকোণের ক্ষীণ হাসিটার দিকে। নিমিষেই সকল রাগ উধাও হয়ে গিয়ে বুকের ভিতর উথালপাতাল ঢেউ শুরু হয়ে গেল তার। বেহায়ার মতন হ্যারির ওষ্ঠকোণেই আটকে রইল তার আখিদ্বয়। হীরা বিষয়টা বুঝতেই পকেট থেকে রুমাল বের করে হ্যারির মাথা থেকে থুতনি অবধি পর্দায় ন্যায় ঢেকে ফেলল। হিয়া! হৃদি খিলখিল করে হেসে উঠল। হৃদির ভাই রিমন ফোন ঘাটাঘাটি করছে বলে এদিকটায় তেমন খেয়াল করল না। তবে আহি তীক্ষ্ণ দৃষ্টিতে শশীর দিকে তাকিয়ে আছে। মেয়ে মানুষের এত অ্যাডভান্স আচরণ তার মোটে পছন্দ নয়। হ্যারিও বিষয়টা আজ করে বিরক্তিতে চোখ মুখ কুঁচকে রুমালটা সরিয়ে হীরার দিকে চেয়ে বলল, ফাইজলামি কম কর। তারপর শশীর দিকে চেয়ে বলল, তোমার পড়াশোনার কি খবর? শশীর হৃৎপিণ্ডে যেন কেউ চেপে ধরেছে। শ্বাসরুদ্ধ করে মিনমিনে সুরে উত্তর দিল সে, এখন তো লকডাউন চলছে, বাসায় পড়ছি। হিয়ারও যা আমারও তাই আর কি। বলেই সামনে চলে আসা কাটা চুলগুলো কানের পিঠে গুজে দিল। সকলে এবার হেসে লুটোপুটি খাচ্ছে। আহি আড়ালে মুখ ভেঙচি দিয়ে বিড়বিড় করে বলল, আহ ন্যাকা ষষ্ঠী একেবারে। 12 পদের ভর্তার আয়োজন করা হয়েছে। 2 বছর সংসার করেও আহি জানতে পারেনি হ্যাভেন সহ হ্যাভেনের বাড়ির প্রতিটি সদস্যই গ্রাম্য খাবার ভীষণ পছন্দ করে। জানবে কি করে রাজনৈতিক ঝামেলা, নির্বাচন এসবের ব্যস্ততায় তালুকদার বাড়ির কেউই গ্রামে আসার সময় পায়নি। হ্যাভেন দুয়েকবার এলেও ঘণ্টা খানিক সময় ব্যয় করেই চলে গেছে। তাদের আবার বিলাসিতার শেষ নেই। ভর্তা আয়োজন কখনো নিজ বাড়িতে শহরে করে না, বরং নানু বাড়ি গ্রামে এলেই তারা এভাবে ভর্তা ভোজন করে। আহিকে বিয়ে করার পর কখনো এখানে নিয়েই আসেনি, তাহলে সে জানবে কোথায় থেকে? আজ এতদিন পর আবার যখন সবার দেখা হলো তখন আবারও সবার ভোজনে নানারকম ভর্তার আয়োজন করা হয়েছে। তার মধ্যে হ্যাভেনের সবচেয়ে প্রিয় হচ্ছে আলু এবং কচু ভর্তা। এছাড়াও তিল, তিসি, কাঁচা পেঁয়াজের ভর্তা, 5 মিশালি শুটকি ভর্তা, চিংড়ি ভর্তা, টাকি মাছ ভর্তা, শিমের বিচি ভর্তা, ধনে পাতা ভর্তা, কালো সরিষা ভর্তা, হলুদ সরিষা ভর্তা। সকলেই চুপচাপ বসে বেশ আয়েশ করে খাচ্ছে। খাওয়ার সময় বেশি কথোপকথন পছন্দ করে না হুমায়ুন তালুকদার। তবুও টুকটাক কথা বলছে হৃদির বড় ভাই রিজভীর সঙ্গে। এই ছেলেটাকে অত্যন্ত স্নেহ করেন তিনি। বলতে গেলে রিজভীর ব্যক্তিত্বই তাকে মুগ্ধ করেছে। আর সবার মতন সে নয়, হ্যাভেনের মতন রগচটাও নয়, বরং অত্যন্ত শান্ত প্রকৃতির ছেলেটি। সচরাচর সবার মাঝে তাকে দেখাও যায় না, এই খাওয়ার সময়ই নজরে পড়ে তাকে। বলা যায় বেশ গম্ভীর প্রকৃতিরও। সকলেই যখন নিজেদের মতো খাওয়া এবং টুকটাক কথায় ব্যস্ত, হ্যাভেন তখন আহিতে মত্ত। একধ্যানে চেয়ে মুখবদ্ধ অবস্থায় খাবার চিবাচ্ছে সে। আহি প্রচণ্ড অস্বস্তি নিয়ে বসে আছে, গলা দিয়ে খাবার নামছে না তার। একে তো কেমন রাগ লাগছে, তার উপর কিভাবে যেন চেয়ে আছে হ্যাভেন। যদিও বহুবার এ দৃষ্টির শিকার হয়েছে, তবুও আজ কেমন জানি লাগছে। মন বলছে আজ এর দৃষ্টিতে অন্য কিছু রয়েছে, না অন্য নয়, বরং গভীর কিছু, যা তার অনুভূতিকে কঠোর করতে পারছে না। অস্বস্তির সঙ্গে অস্বাভাবিক লজ্জা বোধ করছে সে। দুগাল রক্তিম আভায় ভরে উঠেছে, যা খুবই সূক্ষ্ম নজরে পরখ করছে হ্যাভেন। হ্যাভেনের অমন দৃষ্টিতে গা জ্বলে উঠল শিফার। একে তো আহিকে দেখেই তার মাথা ভনভন করছিল, তার উপর হ্যাভেনের এমন মুগ্ধ চাহনি, তার সামনে বসে এমন দৃষ্টি নিক্ষেপ করছে, তবু অন্য কারো জন্যে মানতে কষ্ট হচ্ছে, রাগ হচ্ছে, অন্তর্জলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, তবুও হজম করতে হবে। কপালটাই তার খারাপ কিনা? রূপসা চলে যাওয়ার পর মানসিক রোগ বাসা বাঁধল, সে রোগ ছাড়ার পথে আবার এই মেয়ের রোগে জর্জরিত হলো। উফাফ, কপালটাই ফাটা তার। মন চায় দেয়ালে ঠুকে মরে যাই। ভাবতেই গলায় খাবার আটকে কেসে উঠল শিফা। মুহূর্তেই সকলে চমকে তার দিকে তাকালো। রান্নাঘরে গিয়ে এক বাটি পায়েস নিয়ে বসার ঘরে এলো শিফা। হ্যাভেন সকল ভাইবোনদের সঙ্গে বসে টুকটাক কথা বলছিল। আহির এসব ভাল লাগছিল না বলে উপরে উঠে গিয়েছে। কিন্তু মনটা ভীষণ খচখচ করছিল, কারণ হ্যাভেন পায়েস খায়নি। তাই ভাবল বিষয়টা রবিনাকে সেই মনে করিয়ে দেবে। তাই দোতলা থেকে নিচে নেমে এলো। কিন্তু তার আর প্রয়োজন পড়ল না। শিফা হ্যাভেনের সামনে পায়েস ধরতেই হ্যাভেন মৃদু হেসে পায়েসটা গ্রহণ করল। সঙ্গে সঙ্গে এক গাল হেসে হ্যাভেনের গা ঘেঁষে বসে পড়ল শিফা। সিঁড়ির শেষ প্রান্তে এসে এ দৃশ্য দেখে দাঁতে দাঁত চেপে আবারও ওপরে উঠে গেল আহি। অসহ্য লাগছে তার।
প্রতিটি মেয়েরই কাজিন জাতির মধ্যে একটা করে শকুন থাকে জানত। কিন্তু কোন ছেলের জন্যও যে কাজিন জাতিতে একটা করে শকুনই রয়েছে তা জানত না। মেজাজটাই চটে গেল তার। হৃদির রুমে গিয়ে ফোনটা বিছানায় ছুঁড়ে দিয়ে বসে পড়ল। ফোঁসফোঁস করতে করতে বলল, মি হ্যাভেন তালুকদার, আপনি বোধ হয় ভুলে গেছেন আমাদের মধ্যে ঠিক কি ডিল হয়েছিল। মুহূর্তেই কি ভেবে যেন ফোনটা হাতে নিয়ে হ্যাভেনকে কল করে বসল। কলটি খুব দ্রুতই রিসিভ করল হ্যাভেন। আহিও ক্ষিপ্ত মেজাজে বলল, ডিয়ার হাজবেন্ড, আপনি বোধ হয় ভুলে গেছেন আমাদের মধ্যে ঠিক কি ডিল হয়েছিল। তাই আমিও ভুলতে বাধ্য হব যে আমি আপনাকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত বদলে ফেলেছিলাম। কথাটি শোনামাত্রই ফোন কেটে দিল হ্যাভেন এবং দ্রুতই উপরে চলে এলো। হৃদির রুমে ঢুকতেই দেখতে পেল আহির চোখ মুখে অস্বাভাবিক ক্রোধ ফুটে উঠেছে। নাকের ডগা লালচে হয়ে আছে। হালকা কেশে আহির পাশে গিয়ে বসল হ্যাভেন। উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করল, কি হয়েছে? শিফার সঙ্গে আপনার সম্পর্ক ছিল? কলার চেপে ধরে ক্রোধান্বিত স্বরে প্রশ্নটি করল আহি। হকচকিয়ে গেল হ্যাভেন আহির হাতে ধরে দৃষ্টিতে দৃষ্টি মিলিয়ে উত্তর দিল, আমি বোধ হয় তোমাকে বলেছিলাম রূপসার আগে আমার জীবনে কেউ ছিল না, তবে পরে কে আছে আর থাকবে বুঝে নাও। বুঝতে পারবো না এই বাড়িতে সবাই কেন আপনাকে আর ওকে নিয়ে কানাঘুষা করছে? কেন হৃদি? হিয়ারা মুখ ফসকে ওটা সেটা বলে তা আবার লুকানোর চেষ্টা করছে। ও কেন আপনাকে ওভাবে দেখে? কেন ও আপনার জন্য পায়েস নিয়ে গেল আর আপনি নির্লজ্জের মতো হেসে হেসে সেটা গ্রহণ করলেন? পুরো 1.5 ঘন্টা সময় ওকে নিয়ে কথায় হাওয়া খেতে গিয়েছিলেন বলুন। কৈফিয়ত জিনিসটাকে প্রচণ্ড অপছন্দ করে হ্যাভেন। তার ওপর চিৎকার করা, তাকে ধমকানো, তাকে চোখ রাঙানো, এসবের সাহস আজ অবধি কারো হয়নি। বিষয়টা সে স্বাভাবিকভাবে পছন্দনীয়ভাবে নেয় না। তবে আজ বুকটা প্রশান্তিতে ভরে উঠছে। অদ্ভুত এক ভালোলাগায় পুরো শরীর শিউরে উঠছে। তার বউ যে তার পাশে অন্য মেয়ে দেখে জেলাস ফিল করছে। প্রচণ্ড জেলাসি থেকে একদম সাইকোর ন্যায় আচরণ করছে। কে বলে শুধু একা সে সাইকো, এই যে তার সুন্দরী বধূও তো সাইকোর চেয়ে কম কিছু নয়। মুচকি হেসে ফেলল হ্যাভেন। আহির হাতের ওপর থেকে হাত সরিয়ে দুহাতে কোমর জড়িয়ে কোলে বসিয়ে নিল। কপালে কপাল ঠেকিয়ে নাকে নাক ছুঁয়ে ওষ্ঠ ছুঁই ছুঁই করে মৃদু স্বরে প্রশ্ন করল, পর্ব 40। ইউ নো হোয়াট সুন্দরী? জেলাসি ইজ দ্য বেস্ট ফিলিংস। দৃঢ় দৃষ্টিতে তাকিয়ে কণ্ঠে শীতলতা মিশিয়ে উক্ত বাণীটি উচ্চারণ করল হ্যাভেন। থমথমে আকার ধারণ করল আহির পুরো মুখশ্রী। সত্যি জেলাস ফিল করছে সে। এই অল্পতে এত বেশি রিয়্যাক্ট সে কি করে করল? তার সহ্য ক্ষমতা কখনোই এত উইক ছিল না। রূপসাকে সহ্য করার মতো মেয়ে সে, তাহলে শিফা তো তার কাছে চুনোপুটি। পরক্ষণেই ভাবল সে যখন হ্যাভেনের জীবনে ছিল না তখন হ্যাভেনের মনে রূপসার অস্তিত্ব ছিল। কিন্তু তার বর্তমানে অন্য কোন মেয়ের অস্তিত্ব মেনে নেওয়া কি এতই সহজ? যদি মানতেই হয় পুরোপুরি সম্পর্কের বিচ্ছেদ ঘটিয়ে মানবে। সম্পর্ক থাকাকালীন এসব কখনোই মেনে নেবে না সে, কখনোই না। মনের সঙ্গে যুদ্ধ চললেও দৃষ্টি তার হ্যাভেনের দিকে স্থির ছিল। হ্যাভেনের দৃষ্টিজোড়াও তার দিকে নিবন্ধ। পুরুষের চোখের গভীরতা এত প্রখর হতে পারে জানা ছিল না আহির। সেই শুরু থেকেই এ দুটো চোখের গভীরতা উপলব্ধি করে আসছে, তবে ভিন্নতা এটুকুই, এ দৃষ্টিতে আগে হয়তো ক্রোধ নয়তো কামুকতা মিশে থাকত। তবে আজ এ দুটোর একটিও নেই। বরং আজ এ দৃষ্টিতে গভীর কিছু রয়েছে, গভীর কিছু উপলব্ধি করতে পারছে সে। সেই গভীর কিছুকে চাইলেই ভালোবাসার খাতায় নাম দিতে পারবে। কিন্তু ভালোবাসা তো এতটা সহজ নয়। ভালোবাসা মানে অনুভূতিদের ঢেউ খেলা। সেই ঢেউগুলো তার হৃদয় যেদিন ঢেউ তুলতে সক্ষম হবে সেদিনই এই দৃষ্টিজোড়া পূর্ণতা পাবে, তার আগে নয়। দুজন মানুষের দৃষ্টিজোড়া একে অপরকে খুবই নিখুঁতভাবে পরখ করতে ব্যস্ত। একজোড়া মানবমানবীর উষ্ণ নিঃশ্বাসের শব্দ পুরো ঘরময় করে তুলেছে মুখরিত। পুরুষটির সমস্ত ইন্দ্রিয় চুম্বকের ন্যায় আকর্ষণ করছে নারীটির দিকে। নিঃশ্বাসের বেগ ক্রমশ বাড়ছে। দুহাতে চেপে রাখা কোমর থেকে একটি হাত আলগোছে সরিয়ে আহির ঘাড়ে আলতো চেপে ওষ্ঠজোড়া নিজের আয়ত্তে নেওয়ার জন্য উদ্যত হল। কিন্তু পারল না। আহির নরম হাতের শক্ত চাপ পড়ল তার ওষ্ঠজোড়ায়। পুরো মুখশ্রীতে কাঠিন্যতা বজায় রেখে নিচু কণ্ঠে রুক্ষতা মিশিয়ে বলল, এসব কি অসভ্যতাম? আপনি দেখছি সত্যি গিরগিটি। এক ঢোক গিলে চোখজোড়া বন্ধ করে ফেলল হ্যাভেন। আবার কয়েক সেকেন্ডের মাঝেই শীতল দৃষ্টি মেলে তাকালো আহির মুখপানে। তখনও আহির হাত তার ওষ্ঠজোড়া ছুঁয়ে আছে।
সেই হাতের তালুতে আলতো করে চুমু খেল হ্যাভেন, সঙ্গে সঙ্গে হাত সরিয়ে নিয়ে নিজেকে পুরোটাই সরিয়ে নিতে ব্যস্ত হয়ে পড়ল আহি। কিন্তু পারল না। যে হাতজোড়া দিয়ে ধাক্কাধাক্কি করছিল সে হাতের একটি দখল করে নিল হ্যাভেন, আঙুলের ফাঁকে আঙুল ঢুকিয়ে সে হাতের দিকে একবার আহির চোখের দিকে একবার তাকালো। তারপর আবার হাতের দিকে তাকিয়ে গুনগুনিয়ে বলল, ওহে সুন্দরী, তুমি হাতটা শুধু ধরো, আমি হব না আর কারো। এসব কি আচরণ, আজব লোক আপনি, ছাড়ুন তো, ভাল লাগছে না। উফাফ, যান, এত নড়ো না। আসো কিছু গোপন কথা বলি। চোখ জোড়া ছোট ছোট করে তাকিয়ে রইল আহি। হ্যাভেন ওষ্ঠ কোণে দুর্বৃত্ত হাসি ফুটিয়ে তুলে বলল, নো টেনশন সুন্দরী, হাজবেন্ড ওয়াইফ বিষয়ক কোন ওয়ার্ড উচ্চারণ করব না, আর না কোন কাজ করব। শেষ কথাটা বলেই চোখ মারল হ্যাভেন। চোখ দুটো বড় বড় হয়ে গেল আহির। কান দিয়ে গরম ধোঁয়া বেরোবার উপক্রম। নাক ছিটকে চিবিয়ে চিবিয়ে বলল, ছি, আপনি চরম লেভেলের অসভ্য। ছাড়ুন, অসহ্য লাগছে, সিরিয়াস ছাড়ুন। হ্যাভেন আলতো ভাবে আহির আঁকড়ে ধরা হাতটি নাড়াচাড়া করতে করতে আহির দিকে দৃষ্টি মেলে বলল, শিফা নানাভাইকে প্রচণ্ড ভালোবাসত। বলতে পারো আমাদের ভাইবোনদের মাঝে নানাভাইয়ের জন্য সবচেয়ে বেশি পাগল শিফাই ছিল। নানা ভাইয়ের মৃত্যুর পর থেকে যতবারই এখানে এসেছে, বাড়ি আসার পূর্বে গোরস্থানে গিয়ে নানা ভাইয়ের কবরটা দেখে এসেছে, দূর থেকেই দোয়া দরুদ পড়ে আসে আর কি। দুপুরে সেখানেই নিয়ে গিয়েছিলাম ওকে। শুধু ওর ইচ্ছের জন্য নয়, আমারও অনেক দিন যাওয়া হয়নি, যাব যাব করছিলাম, তাই ও যখন বলল তাই ভাবলাম ঘুরেই আসা যাক। মনে প্রশান্তি এলেও মুখে দাম্ভিকতা ফুটিয়ে আহি বলল, ভালো কথা, এগুলো আমায় বলছেন কেন? মন্দ কথা, আপনি প্রচুর জেলাসি ফিল করছেন তাই বলছি। একদমই জেলাসি ফিল করছি না, ছাড়ুন, নয়তো খারাপ কিছু ঘটে যাবে। উহুম, খারাপ কিছুই ঘটবে না, তোমার স্বামী একদম গুড বয় হয়ে গেছে, যদি তেমন কিছু ঘটার হয় তো তোমার সম্মতিতেই ঘটবে। ছি, আপনি এত অশ্লীল কথাবার্তা বলছেন কেন? বউয়ের সঙ্গে অশ্লীলতা করতে বাধে না বললেই বাধে? লিসেন, আমাদের সম্পর্ক আর 5টা স্বাভাবিক হাজবেন্ড ওয়াইফের মতন নয়। লিসেন সুন্দরী, আমাদের সম্পর্কটা আর 5টা স্বাভাবিক সম্পর্কের চেয়েও দুর্দান্ত স্বাভাবিক হবে। যা শুরু করেছেন কখনোই হবে না, মিলিয়ে নিয়েন। স্বাভাবিক করার জন্যই শুরু করেছি ডিয়ার, এত সহজে হার আমি মানব না। ও আইসি তো ডিয়ার, উল্লুক হাজবেন্ড, এই চেহারাটা কি তারই প্রমাণ? কপালের একপাশ থেকে গাল অব্দি আঙুল ছুঁয়ে প্রশ্নটি করল আহি। হ্যাভেন তার নিচের ওষ্ঠে দাঁত কেটে তীক্ষ্ণ চোখে চেয়ে বলল, সময় পাইনি চুল দাড়ি কাটার। তোমার মতো বউ যার কপালে আছে তার এই চেহারা, এই দশার থেকেও করুণ দশা হওয়া উচিত ছিল। কি দরকার এত প্যারা দেওয়ার? আর একবার কাছে এসেই দেখো না, পৃথিবীর সমস্ত সুখ তোমার পদস্থলে দান করব, আই প্রমিস ইউ সুন্দরী। আপনি দয়া করে আমায় ছাড়ুন, এই ঘ্যান ঘ্যান আর ভাল লাগে না। ওকে ফাইন, ছাড়ছি, তার আগে শুনে নাও আমাদের মাঝে কি ডিল হয়েছে, খুব ভালোভাবেই স্মরণে আছে আমার। তাই ভিলেনগিরি কম করবে আর এসব থ্রেট দিয়ে ব্লাড প্রেশার বাড়ানোর ধান্দা একদম মাথা থেকে ঝেড়ে ফেলো। হেসে ফেলল আহি। অতি সমীপে সে হাসিটি দেখে হৃদস্পন্দন থেমে গেল হ্যাভেনের। হায়, এ হাসিটায় এত মুগ্ধতা মিশে রয়েছে। আগে কেন এভাবে হাসেনি আহি? নাকি আগে কখনো তাকে হাসানো হয়নি? একটিবারও খেয়াল করা হয়নি তার হাসিটি চাঁদের আলোকেও হার মানায়। থমকানো গলায় হ্যাভেন বলল, আই লাইক ইট সুন্দরী। আগে কেন এভাবে হাসনি? হাসি হাসি মুখটা চুপসে গেল আহির। রাগান্বিত সুরে বলল, আপনি এবার অভিনয় শুরু করবেন না প্লিজ। আহিকে ছেড়ে ওঠে দাঁড়ালো হ্যাভেন। শার্টের কলার ঠিক করে নিয়ে গম্ভীর ভঙ্গিতে আহির দিকে এক পলক চেয়ে আবার দৃষ্টি সরিয়ে নিল। পিছন ঘুরে এক হাত মুঠ করে আরেক হাত পকেটে গুজে দিয়ে শটান হয়ে দাঁড়িয়ে রইল। দীর্ঘ একটি শ্বাস ছেড়ে এক ঢোক গিলে দৃঢ় কণ্ঠে বলল, আমায় নিয়ে ইনসিকিউর ফিল করো না আহি। আধার রাতে চাঁদের আলো ছাড়া অন্য কোন আলো যেমন পৃথিবী জুড়ে আলোকিত করতে পারে না, তেমনি আমার আধারে পৃথিবীটাকে তুমি ছাড়া অন্য কেউ আলোকিত করতে পারবে না। শুক্রবার, আগামীকাল শনিবার হৃদির গায়ে হলুদ। টুকটাক কেনাকাটা বাকি থাকায় সকাল সকাল বাড়ির মেয়েরা কেনাকাটা করতে গিয়েছে। সাথে গেছে কয়েকজন ছেলেরাও। এখনো ফেরেনি। আহি বিষণ্ণ মুখে হৃদির রুমের জানালার পাশে বসে আছে। এ বাড়িটাই কত হইচই হচ্ছে। বাড়ির মেয়ের বিয়ে বলে কতষ্ট আয়োজন। হৃদির চোখে মুখে সর্বক্ষণ সুখের বিচরণ। সব স্বপ্ন আশা পূরণের উচ্ছ্বাস। একটা দিন বেশ লক্ষ্য করেছে সে। হবু বরের সঙ্গে হৃদির বন্ডিংটা বেশ ভালো। তার পাশে শুয়ে শুয়েই তো মেয়েটা হবু বরের সঙ্গে কথা বলে।
হৃদি যখন তার বরের সঙ্গে তাদের দাম্পত্য জীবনের সুখকর স্বপ্ন বুনে আহি তখন তার 2 বছরের দাম্পত্য জীবনগুলো দুঃস্বপ্ন মনে করে দীর্ঘশ্বাস ফেলে। বাড়ির সকলে মিলে যখন হৃদির বিয়ের নিয়ম কানুনগুলো কিভাবে পালন করা হবে এই আলোচনা করে আহি তখন তার বিয়ের অদ্ভুত নিয়মগুলো স্মরণ করে বদ্ধ শ্বাস ত্যাগ করে। একদিকে প্রশান্তি অপরদিকে দম বন্ধ হয়ে আসছে আহির, ভালো লাগছে না কিছু। মন চাচ্ছে ছুটে পালাতে এই বাড়ি থেকে, ইচ্ছে করছে অনেক দূরে চলে যেতে যেখানে গেলে তিক্ত অভিজ্ঞতাগুলো তার মনে আর করা না নাড়বে। কাঁদতে ইচ্ছে করছে, খুব চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। আফসোস একটুখানি কান্নার সুযোগও আজ তার নেই। পাশের বাড়ির একজন মহিলা এসেছে তার ছেলের বউকে নিয়ে। হৃদির সঙ্গেই দেখা করতে এসেছিল কিন্তু তারা এখনো কেনাকাটা করে ফেরেনি, তাই আলাপে আলাপে রবিনার ছেলে বউকে দেখতে চাইল। রবিনা তাদের বসিয়ে রেখে উপরে এলো আহিকে ডাকতে। কিন্তু আহিকে বিষণ্ণ মুখে বসে থাকতে দেখে বলল, তোমার কি মন খারাপ মা? চমকে উঠল আহি। ঝাপসা দৃষ্টিতে শাশুড়ির দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, না মা, মন খারাপ না, এমনিই বসেছিলাম। বলেই উঠে দাঁড়ালো। রুবিনা বলল, বললাম ওদের সাথে যাও, ঘুরে আসো, গেলে না তো? সমস্যা নেই, আপনি কিছু বলবেন? হ্যাঁ, নিচে চলো, পাশের বাসার ভাবি এসেছে, তার ছেলের বউকে নিয়ে তোমাকে দেখতে চাইলো, তাই ডাকতে এলাম। মুখটা ছোট হয়ে গেল আহির। একটুও ভালো লাগছে না তার। এখন নিচে গেলেই সেই বিরক্তিকর বাক্যগুলো শুনতে হবে। যেমন, আল্লাহ, বউ তো বেশ সুন্দরী। হায় হায়, হ্যাভেন তো পুরো আকাশের চাঁদটাই ছিনিয়ে এনেছে মা গো মা। সকল বিরক্ততাকে চেপে রেখে ওষ্ঠকোণে নকল হাসি ঝুলিয়ে নিচে চলে গেল আহি। মহিলাটির সঙ্গে এবং তার পুত্রবধূর সঙ্গে পরিচিত হল। সত্যি আহিকে দেখে তারা আহির ভাবনাতীত বলিগুলোই আওড়ালো, বরং আরও বেশি। কথার ফাঁকে আহি লক্ষ্য করল মহিলাটির পুত্রবধূ লাবণীর পেটটা বেশ উঁচু। আহির নজরকে লক্ষ্য করে লাবণী চোখে মুখে লাজুকলতা ফুটিয়ে বলল, 5 মাস চলছে, দোয়া করো বোন। মৃদু হাসল আহিও। কিন্তু বুকের ভিতরটা তার ভীষণ ভারী হয়ে গেল। গলা শুকিয়ে কাঠ। তার বাচ্চাটা থাকলে আজ তারও 5-6 মাস চলত। তারও এমনটা পেট উঁচু হয়ে জানান দিত একটি নিষ্পাপ শিশুর আগমনের। শরীরটা কেঁপে উঠল কেমন, হাত পায়েও কম্পন ধরে গেল। নিজের অস্বাভাবিকতা বুঝতেই কোনোরকমে নিজেকে সামলে নিয়ে বলল, আপনারা বসুন, আমার একটু কাজ ছিল তাই উঠছি। আহি প্রায় অনেকটা তাড়াহুড়ো করেই নিচ থেকে চলে গেল। হ্যাভেন আর হ্যারি জুম্মার নামাজ পড়ে কেবলই বাড়িতে ঢুকেছে। তখনই নজর পড়ে আহির ছুটে উপরে যাওয়ার দিকে। ভ্রু কিঞ্চিত কুঁচকে ফেলে হ্যাভেনও আহির দিকে এগিয়ে যায়। হৃদির রুমে ঢুকেই কাপা হাতে দ্রুততার সঙ্গে দরজা লক করতে যাবে, তার পূর্বেই হ্যাভেন গায়ের জোর খাটিয়ে দরজা ধাক্কা দিয়ে ভিতরে ঢুকল। আহির পুরো মুখশ্রী লালচে বর্ণ ধারণ করেছে, চোখজোড়া দিয়ে যেন রক্ত ঝরে পড়বে। হ্যাভেনকে দেখে ঠোঁট কামড়ে পিছন ঘুরে ডুকরে উঠল সে। হ্যাভেন উদ্বেগপূর্ণ চেহারায় দরজাটা দ্রুত লক করে আহির সম্মুখে দাঁড়িয়ে উৎকণ্ঠা হয়ে বলল, এই কাঁদছো কেন, কি হয়েছে? কে কি বলেছে? আমি তো কিছু করিনি, ইভেন তোমার থেকে দূরে দূরেই আছি। ওভাবে চলে এলে কেন, কেউ কিছু বলেছে? উত্তর দিল না আহি। চোখ মুখ খিচে দাঁড়িয়ে রইল সে। নিঃশ্বাসে প্রবল অস্থিরতা স্পষ্ট। সেই অস্থিরতা আহির পাশাপাশি হ্যাভেনকেও গ্রাস করে নিল। নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল হ্যাভেন ক্রোধান্বিত কণ্ঠে বলল, কে কি বলেছে, স্পিক আউট ড্যাম ইট। হ্যাভেনের ধমকে খানিকটা কেঁপে উঠল আহি, সঙ্গে সঙ্গেই ধপ করে নিচে বসে পড়ল, পাগলের মতো নিজের চুলগুলো খামচে ধরে চিৎকার করে কাঁদতে লাগল। চমকে উঠল হ্যাভেন। বুকের ভিতরটা অদ্ভুতভাবে মুচড়ে উঠল। ঘর্মাক্ত শরীর দ্বিগুণ ঘেমে ওঠে, সাদা পাঞ্জাবি শরীরের সঙ্গে লেপ্টে যেতে শুরু করল। আহির ক্রন্দনধ্বনি 4 দেয়াল পেরিয়ে নিচ অবধি পৌঁছে গেছে বোধ হয়। এতে হ্যাভেনের যায় আসে না। সে নিজেও আহির পাশে বসে পড়ল। এক হাতে আহিকে টেনে বুকে জড়িয়ে শান্ত গলায় বলল, কি হয়েছে বলো আমায় প্লিজ। ক্ষিপ্ত হয়ে হ্যাভেনের দুগাল খামচে ধরল আহি। গতকালই সেভ করেছে হ্যাভেন, ছোট ছোট দাড়ি ভেদ করে গালের চামড়ায় নখ দেবে গেল একদম। তবুও চুপ করে রইল সে। বোঝার চেষ্টা করল ঠিক কি ঘটেছে। তার সূক্ষ্ম দৃষ্টিতে দুরূহ দৃষ্টি নিক্ষেপ করে আহি চিৎকার করে বলল, আই হেইট ইউ। আই জাস্ট হেইট ইউ। মুক্তি চাই আমার, আপনার থেকে মুক্তি চাই। পারছি না, আমি পারছি না সহ্য করতে। শেষ করে দিচ্ছে আমাকে, শেষ করে দিচ্ছে। থমকে গেল হ্যাভেন। আহিকে সামলানোর চেষ্টা করে বলল, কে শেষ করে দিচ্ছে, কি বলছো এসব? আপনি এবং আপনার করা অন্যায়গুলো শেষ করে দিচ্ছে আমায়।
শেষ করে দিচ্ছে আমাকে আমার অনাগত সন্তান হারানোর যন্ত্রণারা। আমি পারছি না, সেসব ভুলতে পারছি না। আমায় মেরে ফেলুন, আমায়, হয় আমাকে একদম শেষ করে দিন, নয়তো আমার জীবন থেকে একেবারে চলে যান। শেষ কথাটা বলেই হ্যাভেনের দুহাত নিজের গলায় চেপে ধরার চেষ্টা করল আহি। হ্যাভেন আঁতকে ওঠে, ঠাস করে গালে থাপ্পড় বসিয়ে দিল। ফলশ্রুতিতে আহি হাউমাউ করে কেঁদে ওঠে, হ্যাভেনের হাত টেনে নিজেই নিজের গালে থাপ্পড় দিতে দিতে বলল, একেবারে শেষ করে দিন না হ্যাভেন। আমার বুকের ভিতর খুব যন্ত্রণা হয় খুব। আমাকে মৃত্যু উপহার দিন না হ্যাভেন, আই প্রমিস ইউ, শেষ নিঃশ্বাস আপনার নামেই ত্যাগ করব আমি। অন্তরটা জ্বলে যাচ্ছে হ্যাভেনের। মাথা কাজ করছে না, ইচ্ছে করছে এই মুহূর্তে এই মেয়েটাকে খুন করতে, তারপর নিজেও খুন হতে। তার এমন উল্টাপাল্টা ভাবনার মাঝেই আহি হ্যাভেনের বুকে মুখ গুজে মিয়ে গেল কেমন। প্রায় 10 মিনিট দুজনের মধ্যেই নীরবতা চলল। তবে আহির বাধাপ্রাপ্ত নিঃশ্বাসের শব্দ আর হ্যাভেনের ক্ষণে ক্ষণে দীর্ঘশ্বাসের শব্দ পাওয়া গেল। তারপর চলল আরও কিছু মুহূর্ত। একসময় হঠাৎ করেই হ্যাভেন আহির মাথাটা উঠিয়ে নিজের মুখোমুখি করে নিয়ে বলল, আই এম সরি আহি, কিছু সময়ের জন্য হলেও আমি আমার কথা রাখতে পারছি না। তবে আজ আমি তোমার মাথা ছুঁয়ে কথা দিচ্ছি, আজকের পর তোমার আমার মিলন কেবল তখনই সম্ভব যখন তুমি স্বীকার করবে তুমি আমাকে ভালোবাসো। তোমার ভালোবাসা বিহীন এই হ্যাভেন আর তোমায় স্পর্শ করবে না, আর না আসবে কাছে। তবে আমার ভালোবাসার শেষ স্পর্শটুকু তোমায় আমি দিয়ে যাবই। হতে পারে এটাই শেষ। চমকে গেল আহি, হ্যাভেন থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতেই বুঝতে পারল কঠোর বাঁধনে আটকা পড়ে গেছে সে। গলায় উষ্ণ স্পর্শ অনুভব করতেই পুরো শরীর শিউরে উঠল তার। ক্রন্দনরত কণ্ঠে বলল, আপনি ভুল করছেন। পাত্তা দিল না হ্যাভেন, নিজের মতো করে আহিকে কাছে টানতে থাকল। এর আগেও বহুবার আহিকে সে জোরপূর্বক কাছে টেনেছে। এতে তার বিন্দু আফসোস হয়নি, কিন্তু আজ হচ্ছে রক্তক্ষরণ, যন্ত্রণা হচ্ছে বুকের ভিতরটায়। তবু সে আজ আহিকে কিছুটা হলেও চায়। হতে পারে এটাই শেষ। হ্যাভেনের দুকাঁধে খামচে ধরে ঘন ঘন শ্বাস ফেলছে আহি। হ্যাভেন যখন আহির ওষ্ঠজোড়ায় ডুবেছিল, আহি তখন টের পেল তার গালে টপ টপ করে পানি পড়ছে এবং তা বেয়ে গলা অবধি পৌঁছে গেছে। বিষয়টা বুঝতে কিছু সেকেন্ড লেগে গেল তার। সেই সাথে নিজের চোখের অশ্রুকণাদেরও ধরে রাখতে পারল না। যেই মুহূর্তে আহির অশ্রুকণারা ঝরতে থাকল, সেই মুহূর্তে হ্যাভেন ওষ্ঠজোড়া ছেড়ে আহির বক্ষ বিভাজনে গভীর এক চুম্বন এঁকে ত্বরান্বিত হয়ে দূরে সরে গেল। পর্ব 41, প্রথম অংশ। নারী চরিত্রটি বড় রহস্যপূর্ণ। শুরু থেকেই এই সত্যিটা মেনে আসছে হ্যাভেন, এত কিছু ঘটে যাওয়ার পরও এই ধারণাটি থেকে এক চুল পরিমাণও মনচ্যুত হয়নি তার। গতকাল থেকে একটি বারের জন্য আহির সামনে যায়নি সে। এমনকি খাবারটা অবধি আলাদা রুমে খেয়েছে। তাই বলে আহিকে না দেখেও থাকতে পারেনি। আড়াল থেকে ঠিক লক্ষ্য করেছে। সেই সাথে লক্ষ্য করেছে আহির আকাঙ্ক্ষণীয় দৃষ্টিজোড়াকে। সে দৃষ্টিজোড়াতে যতবার নিজ দৃষ্টি নিক্ষেপ করেছে ততবার তার বুক কেঁপে উঠেছে। রহস্য, বিরাট রহস্য লুকিয়ে আছে ওই দৃষ্টিজোড়ায়। সে রহস্য উদ্ঘাটন না করা অবধি কোন সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না বলে মনে করছে হ্যাভেন। সন্ধ্যায় হৃদির হলুদ সন্ধ্যা, পার্লারের মেয়েরা তাকে সাজাতে ব্যস্ত, আর বাড়ির মেয়েরা নিজেরা সাজতেন ব্যস্ত। কিন্তু এসবে মন বসাতে পারেনি আহি। গতকাল নিজের আবেগকে নিয়ন্ত্রণ করা এতটাই দুরূহ হয়ে গিয়েছিল যে আবারও হ্যাভেনের সঙ্গে বাজে আচরণ করে ফেলেছে। সেটা নিয়েই রাত থেকে প্রচণ্ড গিল্টি ফিল হচ্ছে। এতটা গিল্টি ফিল হতো না যদি না হ্যাভেন স্বাভাবিক থাকতো, বরাবরের মতোই তার সামনে আসতো, তার দিকে একটি বার মোহিত দৃষ্টিতে তাকাতো, ইভেন একটুখানি কেয়ার নিত তার। বুকটা পুড়ছে খুব, কেমন যেন একটা ভয় কাজ করছে মনে। কিন্তু ভয়টা কি নিয়ে সঠিক বুঝতে পারছে না। নাকি বুঝতে চাইছে না তার অবচেতন মন যে হ্যাভেনের থেকে দূরে যেতে বা হ্যাভেনকে হারিয়ে ফেলতে চাইছে না, এটা কি বুঝতে পারছে না সে? যদি বুঝে যায় তাহলে তো মনে প্রশ্ন জাগতেই পারে, এত অপরাধের পরও মানুষটার থেকে দূরে যেতে, মানুষটাকে হারিয়ে ফেলার এত ভয় কেন? এর যৌক্তিক কারণ কি? মানুষটা তার হাজবেন্ড তাই? নাকি মানুষটাকে সে অন্তর থেকেই ভালোবেসে ফেলেছে? অন্যায়কারীকে শাস্তি তখন দেওয়া যায় যখন মানুষ অন্যায় করে, সে অন্যায়কেই সমর্থন করে। কিন্তু একজন মানুষ যখন প্রতিটা মুহূর্তে তার করা অন্যায়ের জন্য অনুতপ্ত, তার আগুনে পুড়তে থাকে, এটাই কি তার সর্বোচ্চ শাস্তি হতে পারে না? অপরজন শাস্তি দেওয়ার চেয়ে নিজে নিজেই শাস্তি ভোগ করার মতো বড় শাস্তি আর হতে পারে নাকি? হৃদির রুমের জানালা ঘেঁষে দাঁড়িয়ে একমনে নিজের মনের সাথে বিদ্রোহ করে চলেছে আহি। এমন সময় হঠাৎই তার দৃষ্টিজোড়া এক জায়গায় স্থির হয়ে যায়।
দুপুরের খাবার খেয়ে দিলারা ভবনের পিছনে বিস্তর জায়গার এক পাশে মাচার ওপর বসে আছে হ্যাভেন। এক হাঁটু লম্বা করে মেলে দিয়ে আরেক হাঁটু ভাঁজ করে তার ওপর এক হাত ঠেস দিয়ে বসে আছে। আহির মতন তারও নিজ মনের সাথে বিদ্রোহ চলছে। পার্থক্য এটুকুই, তার মনের যুদ্ধ, বিদ্রোহ বাহির থেকে একটু হলেও আঁচো করা যাচ্ছে। আর আহির বিদ্রোহগুলো নির্ঘাতক হিসেবে অবস্থান নিয়েছে। হ্যাভেনের চারপাশে পুরোটাই ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছে। আহি নিজের দৃষ্টিজোড়া তীক্ষ্ণ করে চেয়ে বুঝল হাঁটুর ওপর রাখা হাতটিতে সিগারেটের শেষ অংশটুকু রয়েছে। আশেপাশে নজর বুলিয়ে দেখল হ্যাভেনের থেকে খানিকটা দূরে হ্যারি কয়েকজন ছেলের সঙ্গে কথা বলছে। ড্রাইভার তমাল পুকুরে ছিপ ফেলেছে। সবার অবস্থান দেখে নিয়ে আবারও হ্যাভেনের দিকে দৃষ্টি স্থির করল। হ্যাভেন এক ধ্যানে চেয়ে আছে। বিস্তর জায়গাটির শেষ সীমানা অবধি হয়তো পৌঁছে গেছে তার দৃষ্টিজোড়া। চোখ বুজে এক দীর্ঘশ্বাস ছাড়ল আহি। জানালার গ্রিলে শক্ত করে ছুঁয়ে আবারও তাকালো হ্যাভেনের পানে। ঠিক সে সময়ই হিয়া দরজার সামনে দাঁড়িয়ে চেঁচিয়ে বলল, এই যে ভাবি সাহেবা, কি ব্যাপার, আপনি রেডি হবেন না? চমকে উঠল আহি, পরক্ষণেই নিজেকে ধাতস্থ করে নিয়ে মলিন হেসে বলল, আমি এভাবেই ঠিক আছি হিয়া। তোমায় কিন্তু খুব সুন্দর লাগছে। এগিয়ে এলো হিয়া, আহিও কয়েক কদম এগিয়ে দাঁড়ালো। হিয়া বলল, থ্যাংক ইউ ভাবি, এবার তুমি জলদি রেডি হয়ে নাও তো, রিদির কাবার্ডে তোমার শাড়ি প্লাস জুয়েলারি সব রেডি আছে। প্লিজ বোন, আমার বোঝার চেষ্টা করো। আহির কথার প্রত্যুত্তরে হিয়া বায়না শুরু করে দিল তাকেও শাড়ি পরতে হবে। অনুষ্ঠান শুরু হওয়ার পূর্বেই যেন আহি রেডি হয় এই অনুরোধও করতে থাকল। যদিও মন সায় দিচ্ছিল না, তবুও হিয়ার জোড়াজুড়িতে আহি রাজি হয়ে গেল। বাসন্তী রঙের লালপাড়ের শাড়ি পরেছে হিয়া, সাথে ম্যাচিং জুয়েলারিও। শুধু সে নয়, বাড়ির প্রতিটি সদস্যই আজ লাল হলুদের সংমিশ্রণে থাকবে। কত মাস হয়ে এলো শাড়ি পরে না আহি, সে হয়তো জানেও না এক জোড়া কাতর দৃষ্টি সর্বক্ষণ তাকে শাড়ি পরিহিতা অবস্থায় দেখতে চায়। সে হয়তো জানেও না একটি বার শাড়ি পরিহিতা আহিকে দেখার জন্য অধীর আগ্রহে বসে আছে মানুষটা। তাই তো বোনদের আদেশ দিয়েছে আজ, কাল, পরশু সকলকেই শাড়ি পরতে, যাতে করে তারা আহিকেও জোর জবরদস্তি করে শাড়ি পরাতে পারে, আর সেও পারে আড়াল থেকে তার চোখের তৃষ্ণা মেটাতে। গায়ে হলুদের সকল নিয়মকানুন শেষে রিদিকে গোসল করাতে নিয়ে যাওয়া হয়েছে। ওঠানে প্যান্ডেলের ভিতরে চেয়ার পেতে বসে আছে সকলেই। চলছে আড্ডা। এসব আড্ডায় সকলে উপস্থিত থাকলেও উপস্থিত নেই রিজভি এবং হ্যাভেন। তারা দুজন ড্রয়িং রুমের সোফায় বসে টুকটাক কথাবার্তা বলছে। আড্ডার আসর ছেড়ে হিয়া উঠে গেল ড্রয়িং রুমে। কারণ সে জানে বাড়ির ভিতরেই রয়েছে তার একমাত্র মামার আদরের বড় ছেলেটা। এই একটা মানুষের জন্যই মাসের পর মাস সে মামার বাড়ি পড়ে থাকে। এই একটা মানুষের জন্যই ভার্সিটিতে কোন ছেলের প্রপোজ অ্যাকসেপ্ট করেনি কখনো। অথচ এই ছেলেটা তাকে এক মুহূর্তের জন্যও কখনো পাত্তা দিল না। অসহ্য লাগে, খুব অসহ্য লাগে। এই যে আজ সে শাড়ি পরেছে, কার জন্য পরেছে? এই মানুষটার জন্যই তো। অথচ সেদিকে মানুষটার একটুখানি নজরও নেই। একটাবার তাকায়নি অবধি। এত কষ্ট করে শাড়ি পরেছে কাঙ্ক্ষিত মানুষটা, এক পলক তাকালেও তো মনকে শান্ত করা যেত, তাই না? ড্রয়িং রুমে প্রবেশের মুহূর্তেই রিজভি আর হ্যাভেনকে দেখে বিরক্তিতে কপাল কুঁচকে গেল হিয়ার। ওখানে বাড়ির সকলে কত মজা করছে, আড্ডা দিচ্ছে, আর এই দুই এলিয়েন এখানে বসে গুজুর গুজুর ফুসুর ফুসুর করছে। হোহো ভেবেই কয়েক কদম এগিয়ে গেল। রিজভির সঙ্গেও চোখাচোখি হয়ে গেল কয়েক সেকেন্ডের জন্য। সঙ্গে সঙ্গে রিজভি তড়িৎ গতিতে চোখ সরিয়ে নিল। যেন আর একটিবার হিয়ার পানে তাকালে তাকে কেউ মৃত্যুদণ্ড দিয়ে দেবে। তার এই অসহ্য ভাবটাকে হিয়া মনে মনে ভয়ঙ্কর এক গালি দিয়ে ঠোঁট ফুলিয়ে আহ্লাদি সুরে হ্যাভেনকে উদ্দেশ্য করে বলল, দাদান কেমন লাগছে, আমায় বললে না তো? রিজভি আশপাশে চোখ ঘোরাতে ঘোরাতে পকেট থেকে ফোন করে সেথায় মন দিল। আর হ্যাভেন বোনের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, ফাইন লাগছে, ভেরি বিউটিফুল। হিয়া আর চোখে রিজভির দিকে চেয়ে উচ্চকণ্ঠে বলল, সত্যি ভালো লাগছে তো? আমি কিন্তু আজ ফার্স্ট টাইম শাড়ি পরেছি। হ্যাভেন তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে গম্ভীর কণ্ঠে বলল, এখান থেকে যা। হকচকিয়ে গেল হিয়া। রিজভিও মনে মনে ভীষণ অপ্রস্তুত হয়ে গেল। হ্যাভেনের দৃষ্টি তখনও বোনের দিকে তীক্ষ্ণ। হিয়া এক ঢোক গিলে আমতা আমতা করে বলল, আমি তো পানি খেতে এসেছিলাম। যাই পানি খাই, তোমরা কথা বলো, কথা বলো। বলেই জোরপূর্বক ঠোঁটে হাসি টেনে ডাইনিং টেবিলের কাছে গিয়ে এক গ্লাস পানি ভরে ঢকঢক করে পানিটা খেয়ে নিয়ে বুকে হাত চেপে লম্বা এক শ্বাস ছাড়ল। সকল ভাই বোনরা মিলে আড্ডা দিচ্ছে, তাদের সঙ্গেই বসে আছে আহি।
হ্যাভেন বসার রুম থেকে আহিকে স্পষ্ট দেখতে পাচ্ছে। হলুদ রঙের জর্জেট শাড়ি পরিহিতা আহিকে দেখতে বেশ সুশ্রী লাগছে। খোলা চুলে হলুদ শাড়ি, দুহাত ভর্তি হলুদ রঙের ব্রাইডাল চুড়ি, ধূসর রাঙা দৃষ্টিজোড়ায় গাঢ় কাজলের স্পর্শ, ঠোঁট ভর্তি গাঢ় গোলাপি লিপস্টিক, এক কথায় হার্ট ব্লক হয়ে যাওয়ার উপক্রম সুন্দর লাগছে আহিকে। মেয়েটাকে সাজহীন যেমন স্নিগ্ধ, শুভ্র লাগে তেমন সাজলে লাগে মুগ্ধ ও মোহনীয়। একজোড়া চোখ গিলে খাচ্ছিল আহিকে, যা আহি টের না পেলেও শিফার নজরে সহজেই ধরা পড়ে গেল। শশী পাশের বাসার কয়েকটা মেয়ের সঙ্গে গল্প করছিল। আহিও তাদের সঙ্গে টুকটাক কথা বলছিল। হ্যারি, হীরা, আর রিমন তাদের থেকে এক হাত দূরে বসে কিসব বাজি টাজি ধরছে। সকলের দিকে নজর বুলিয়ে আহির পাশে ঘেঁষে বসল শিফা। বলল, শুনলাম তোমাদের বিয়েটা স্বাভাবিক বিয়ে ছিল না। আহি চমকে তাকালো শিফার দিকে। আহির চমকানো দেখে কুটিল হাসল শিফা। বলল, মানতেই হবে বেশ রূপবতী তুমি। কিন্তু জানতো রূপবতী নারীদের ভাগ্য ভীষণ খারাপ হয়। ভ্রু কিঞ্চিত কুঁচকে ফেলল আহি কিছু বলতে উদ্যত হতেই শিফা বলল, বুঝলে না তো, এই দেখো রূপ আছে তোমার গুণও তো কম নেই তাই না? শুনেছি একা হাতে সংসার সামলানোর যোগ্যতা রয়েছে, শিক্ষিতও হচ্ছ, পারিবারিক অবস্থা আমাদের মতন না হলেও খুব একটা খারাপ নয়। কিন্তু ভাগ্য দেখো কোথায় নিয়ে এলো তোমায়। ভাগ্যটা সবার সমান হয় না আপু। আমাদের পুরো জীবনের একাংশে দুঃখ থাকে আরেক অংশে সুখ থাকে। যদি শুরুর অংশে দুঃখ থাকে তাহলে শেষটা অবশ্যই সুখময় হবে, আবার যদি শুরুটা সুখে সুখেই কাটে তাহলে শেষ জীবনে দুঃখ পেতে হবে। এটাই চিরধারিত নিয়ম। দূর থেকে হয়তো সবাইকে সুখী মনে হবে কিন্তু ভিতরটা খুঁজতে গেলে ঠিক বুঝতে পারবেন এই পৃথিবীতে কেউ সুখী নয়, কোন না কোন দিক দিয়ে কেউ না কেউ ঠিক দুঃখী জীবন পার করছে। এই যেমন ধরুন আপু, আপনিও কিন্তু সুখী নন। মানে হো। জি আপু, বুঝিয়ে বলছি, এই দেখুন না আপনিও কিন্তু কম সুন্দরী নন। একটু আগেই বললেন সুন্দরী মেয়েদের ভাগ্য খারাপ হয়। তার মানে আপনার ভাগ্যটাও ভীষণ খারাপ। আপনিও ভীষণ অসুখী। প্রচণ্ড দাম্ভিকতার সুরে শিফা বলল, মোটেই নয়, আমার সব আছে, সব সুখী, আমি ভীষণ সুখী। টাকা, পয়সা, রূপ, গুণ, ক্ষমতা কিছুরই অভাব নেই আমার। অনেক বড় একটা অভাব যে আপনার চোখে মুখে ফুটে উঠেছে আপু। মানে কি বলছো তুমি? ইয়েস, এই দেখুন না, মাত্র 20 বছর বয়সে আমার স্বামী, সংসার সব হয়েছে সুখী হওয়ার জন্য, বেশি কিছুর প্রয়োজন তো নেই তাই না? অথচ 25 বছর বয়সে এসেও আপনি এক মরীচিকার পিছনে ছুটে বেড়াচ্ছেন। তার সুখ দেখে অন্তর জ্বালিয়ে ঝাঁঝরা করে দিচ্ছেন। আপনার এই দক্ষ দেখে সত্যি আমার খুব খারাপ লাগছে আপু। ফুঁসে উঠল শিফা, দাঁতে দাঁত চেপে বলল, এমন ভাব করছো যেন তোমরা দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছ। আর তোমাদের সম্পর্কটা খুব মধুর। তাচ্ছিল্যে হাসল আহি। বলল, ভালোবেসে বিয়ে করি বা না করি সম্পর্কে তো জড়িয়েছি। আর রইল সম্পর্ক মধুর না বিষের, তা আমি আপনাকে তখন বোঝাতাম যদি আপনি ইমম্যাচিওর হতেন। যেহেতু ম্যাচিওর সেহেতু বোঝানোর প্রয়োজন মনে করছি না। শুধু এটুকু বলি, আমি আমার হাজব্যান্ডকে সব ধরনের সুখ দিতেই সক্ষম। হয়তো এখন আমাদের মধ্যে বোঝাপড়া চলছে তাই বলে এই নয় আমরা সুখী দাম্পত্য জীবন কাটাতে পারবো না। আমি চাইলেই সব সম্ভব। দৃঢ় চোখে চেয়ে দৃঢ় কণ্ঠে কথাগুলো বলেই উঠে পড়ল আহি। আর এক মুহূর্তও সেখানে দাঁড়ালো না, সে দ্রুত ভিতরে চলে গেল। দুহাত মুঠ করে নিজের রাগ নিয়ন্ত্রণের চেষ্টা করল শিফা। ভেবেছিল মেয়েটাকে বেশ নাস্তানাবুদ করবে, সেই সাথে হ্যাভেন থেকে যেন আরো দূরে সরে যায় সেই উৎসাহ দেবে। কিন্তু মেয়েটা এত বুদ্ধিমতী, সেই সাথে এমন খোঁচা দিয়ে দিয়েও কথা বলতে পারে জানা ছিল না। সকলের মুখে মেয়েটার সম্পর্কে যা শুনেছিল আর আজ যা দেখল এবং শুনল তাতে অনেকটা দমেই গেল সে। হ্যাভেন বসার ঘর থেকে বাইরে বের হওয়ার জন্য দরজার সামনে আসতেই আহির মুখোমুখি হল। আহির দিকে চেয়ে নিচু স্বরে বলতে চাইল, অনেকদিন পর শাড়ি পরেছ, খুব সুন্দর লাগছে, কিন্তু মুখ থেকে বের হলো, শাড়ি পরেছ? অতিরিক্ত উত্তেজনায় থাকলে এমনটিই হয়, আমরা যখন অতিরিক্ত উত্তেজনায় থাকি তখন বলতে চাই এক আর হয়ে যায় আরেক। এমনটিই হয়েছে হ্যাভেনের সঙ্গে। এমনিতেই মেজাজ চটে আছে আহির। শিফার আচরণ একদমই ভালো লাগছে না তার। শিফা তাকে লাকড়ি দিয়ে খোঁচাতে এসেছিল তাই সে কাঁটা দিয়ে খুঁচিয়ে রক্তাক্ত করে এসেছে একদম। অস্বাভাবিকভাবে মাথা বিগড়ে আছে এ মুহূর্তে। তাই এমন একটা পরিস্থিতিতে হ্যাভেনের করা উদ্ভট প্রশ্নটি চরম পর্যায়ে রাগ তুলে দিল।
নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে চোখ কটমট করে তাকিয়ে দাঁত চিবিয়ে চিবিয়ে উত্তর দিল, কেন, আপনি কি আমাকে নাইটি পরা দেখতে পাচ্ছেন? পর্ব 41 শেষ অংশ। নির্বোধের মতো প্রশ্ন করে মনে মনে ভীষণ লজ্জা পেল হ্যাভেন, সেই সাথে আহির দেওয়া উত্তরটি শুনে ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। মাথায় দুষ্ট বুদ্ধি এলো খুব। নিজের মতন করে একটি উত্তর দিয়ে ভীষণ লজ্জায় ফেলতে মন চাইল আহিকে, কিন্তু পারল না। আহির মেজাজ যে খানিকটা চটে আছে তা তার মুখশ্রীতে চোখ বুলিয়েই টের পেল। তাই আহির তীক্ষ্ণ দৃষ্টিজোড়ায় শীতল দৃষ্টি মিলিয়ে বুঝিয়ে কিছু বলতে যাবে তৎক্ষণাৎ পাশ কাটিয়ে চলে গেল আহি। প্রচণ্ড অপমানবোধ করল হ্যাভেন। চোখ বুজে ছোট্ট একটি শ্বাস ত্যাগ করে বেরিয়ে গেল সেও। রাত তখন 8টা ছুঁই ছুঁই। হৃদি নানুমনির কোলে মাথা রেখে শুয়ে আছে। পাশে শশী আর শিফা বসে আছে। তারা চারজন মিলে গল্পগুজব করছে। হ্যারি, হীরা, রিমন ছাদে সাউন্ড বক্স বাজাচ্ছে। হৃদির মামি, মামাতো ভাই, বোন এবং মা, চাচি, ফুপুরা টুকটাক কাজের পাশাপাশি গল্প করছে। ছোট ছোট বাচ্চারা হইচই করছে। হঠাৎই নানুমনি হিয়ার কথা জিজ্ঞেস করল। তখনই টনক নড়ল সবার। সত্যি বেশ অনেকক্ষণ যাবৎ হিয়াকে আশেপাশে কোথাও দেখতে পায়নি তারা। শশী চট করে হিয়ার ফোনে কল করল 3-4 বার বেজে কেটেও গেল, ফোনটা ধরল না। নানুমনি তখন আহির কথাও জিজ্ঞেস করল এবং ফোন করে তার ঘরে আসতে বলল। শশী আহিকে ফোন করে দেখল নাম্বার ওয়েটিংয়ে রয়েছে। 10 মিনিট বাদে আবারও কল করল, তখনও ওয়েটিং। শিফা বিষয়টাকে জটিল করার পরিকল্পনা করে ওদের থেকে দূরে সরে হ্যাভেনকে কল করে জিজ্ঞেস করল, শোনো না, আমরা অনেকক্ষণ যাবৎ আহিকে কল করছি, পাচ্ছি না, তুমি কি একবার ট্রাই করে দেখবে? কথা বলার জন্য এই বাহানা ছাড়া অন্য বাহানা খুঁজে পেলি না নিশ্চয়ই? তোরা ফোন করেই পাচ্ছিস না আর আমি ফোন করে পাবো? দিবাস্বপ্ন দেখাতে আসছিস, ফোন কাট। হ্যাভেনের ধমকে কেঁপে উঠল শিফা, নাক মুখ কুচকে শটান শটান পা ফেলে আবারও নানুমনির কাছে এসে বোনদের পাশে বসল। শিফাকে ধমক দিয়ে ফোন কেটেই আহির ফোনে কৌতূহল বশে কল করল হ্যাভেন, কিন্তু ওয়েটিং পেল। ভ্রুযুগল কুচকে বাড়ির ভিতর ঢুকতে ঢুকতে ড্রাইভার তমালকে বলল, আজ আর বাইরে যাব না, গাড়ি উঠিয়ে রাখো। ওঠানে মানুষে গিজগিজ করছে। গ্রামের বিয়ের আমেজটা সত্যি অসাধারণ। সব মহিলারা বিয়ের আগের রাতে একসঙ্গে বসে কাজ করে। তাদের মধ্যে চলে নানারকম হাসি ঠাট্টা। সকলের দিকে অল্প সময় চোখ বুলিয়ে ভিতরে চলে গেল হ্যাভেন। উদ্দেশ্য হৃদির রুম, কারণ সেখানেই রয়েছে আহি। হৃদির রুমের দরজার কাছে যেতেই দেখতে পেল আহি পুরো রুমে পাইচারি করছে আর হেসে হেসে ফোনে কথা বলছে। যতদূর বুঝল অনার সঙ্গেই কথা বলছে সে, তাই আর এগিয়ে গিয়ে ডিস্টার্ব করল না। তবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আহির হাস্যোজ্জ্বল চেহারাটা উপভোগ করতে লাগল। 1 ঘন্টার বেশি সময় ধরে রিজভির রুমে বসে আছে হিয়া। রিজভি গম্ভীর ভঙ্গিতে বেতের সোফায় বসে দৃষ্টিজোড়া স্থির রেখেছে মেঝেতে। 1 ঘন্টা যাবৎ হিয়া অনেক কথা বললেও রিজভি শুধু একটি বাক্যই উচ্চারণ করেছে, আর তা হল, বেরিয়ে যা রুম থেকে। কিন্তু হিয়া নাছোড়বান্দা, সে আজ রিজভির থেকে সব প্রশ্নের উত্তর না নিয়ে যাবেই না। সে প্রশ্নগুলো হচ্ছে তার দিকে কেন একটিবার চেয়ে দেখে না রিজভি? এতগুলো বছর ধরে মনের কথা জানিয়ে আসছে সে রিজভিকে। ভালোবাসে সে, ভীষণ ভালোবাসে, ভীষণ চায়, তাহলে কেন রিজভি তাকে অ্যাকসেপ্ট করে নেয় না? 1000 বার আই লাভ ইউ বাক্যটি শুনেও একটিবার কেন বলে না আই লাভ ইউ হিয়া? এই যে সে আজ শাড়ি পরেছে, এখন অবধি খোলেনি, বারবার বলছে একটি বার পূর্ণ দৃষ্টি মেলে তার দিকে তাকাতে, তবুও কেন একটিবার তাকাচ্ছে না রিজভি? তার মনে কি অন্য কারো বাস রয়েছে? যদি তাই হয়ে থাকে স্পষ্টভাবে কেন বলছে না? সব উত্তর তার আজ চাই, চাই মানে চাই। বিছানায় চুপটি করে বসেছিল হিয়া। এক পর্যায়ে অধৈর্য হয়ে ওঠে গিয়ে রিজভির সামনে মেঝেতে হাঁটু মুড়িয়ে বসে পড়ল। এবারে রিজভির দৃষ্টি হিয়ার দিকে কিছু সময়ের জন্য পড়লেও আবারও দৃষ্টি সরিয়ে নিল রিজভি। খুব কান্না পেয়ে গেল হিয়ার। ইচ্ছে করল রিজভির সব চুল টেনে ছিঁড়ে ফেলতে, নিজেকে কোনোরকমে সংযত করে বলল, তোমার মতন গোমরামুখে আর দুটো দেখিনি আমি। এত ভাব দেখাও কেন হুম? বাড়িতে অফিসে সব জায়গায় কি এই ভাবটা দেখাও, নাকি ভাবটা শুধু আমার জন্যই বরাদ্দ? ডান পাশের দেয়ালে দৃষ্টি স্থির রেখে রিজভি উত্তর দিল, দেখ হিয়া, বাড়াবাড়ি না করে বের হো রুম থেকে। কেউ দেখলে বিপদ ঘটে যাবে। ঘটে যাক বিপদ, আজ আমি একটা বিপদ ঘটিয়েই ছাড়ব যদি না আমার করা প্রশ্নগুলোর উত্তর পাই। দেখো, তুমি যদি অন্য কাউকে ভালোবেসে থাকো ক্লিয়ারলি জানাও আমাকে।
চলে যাব চিরজীবনের জন্য, তোমার জীবন থেকে বিদায় নেব আমি। কিন্তু এভাবে চুপ থেকে আমাকে শাস্তি দিও না প্লিজ। বুকটা কেঁপে উঠল রিজভির। তবুও নিজেকে নিয়ন্ত্রণ করে নিয়ে বলল, হ্যাঁ আমি অন্য কাউকে ভালোবাসি। চমকে উঠল হিয়া, বসা থেকে ওঠে দাঁড়িয়ে রিজভির দুগালে স্পর্শ করে ক্রন্দনরত কণ্ঠে বলল, আমার চোখের দিকে চেয়ে একটিবার একথাটি বলো। বুকটা হুহু করে উঠল রিজভির। হিয়া জোরপূর্বক রিজভিকে নিজের দিকে ফেরালো। দুজনের দৃষ্টিজোড়া স্থির হয়ে গেল দুজনাতে। হিয়া কণ্ঠে কাতরতা মিশিয়ে বলল, বলো অন্য কাউকে ভালোবাসো? ভালোবাসি। ডুকরে কেঁদে উঠল হিয়া। রিজভিকে ছেড়ে শাড়ির আঁচলে মুখ চেপে সেখান থেকে দৌড়ে চলে যেতে উদ্যত হতেই শাড়ির আঁচল টেনে ধরল রিজভি। থমকে দাঁড়ালো হিয়া। রিজভিও দাঁড়িয়ে পড়ল হিয়ার দিকে, কয়েক কদম এগিয়ে গিয়ে সম্মুখে দাঁড়িয়ে বলল, এভাবে কাঁদছিস কেন? আমি তো বললাম ভালোবাসি, যেটা শোনার জন্য এতকাল অপেক্ষা করেছিস। ঠোঁট ফুলিয়ে হুহু করে কেঁদে উঠল হিয়া। তার সে কান্নায় আরো দ্বিগুণ ফুরবল হয়ে পড়ল রিজভি। আচমকাই প্রচণ্ড শক্ত করে জড়িয়ে ধরল হিয়াকে। দুজনই দুজনাতে এতটাই মগ্ন হয়ে গেল যে আশেপাশের আর কিছুতে কারো নজর ছিল না। রিজভি বলল, এই সম্পর্কটা কেউ মেনে নেবে না হিয়া। তুই কেন পাগলামি করলি? কেন আমায় এভাবে কাছে টেনে নিলি? ভালোবাসি, খুব ভালোবাসি, আর কিছু জানি না আমি। মাথায় পরপর 3টা কিস করে হিয়ার গাল দুটো নিজের হাতে আঁচলে নিয়ে নিল রিজভি। কপালে ওষ্ঠ ছুঁইয়ে বলল, অনেক বড় ঝড় আসবে হিয়া। কিছু হবে না, দাদানকে বুঝাতে পারলেই সব ঠিক হয়ে যাবে। হিয়ার এত পাগলামি, এত কনফিডেন্সের ওপর আর কোন কথা রাখতে পারল না রিজভি। এত দিনের চেপে রাখা সকল অনুভূতিকে উজাড় করে দিতে লাগলো তার ওষ্ঠজোড়ায় লিপ্ত হয়ে। হৃদির রুম আর রিজভির রুমটি পাশাপাশি। হৃদির রুমে যেতে হলে আগে রিজভির রুম পড়ে, আর রুম থেকে চলে যেতে হলে রিজভির রুমের সামনে দিয়েই যেতে হয়। হ্যাভেন হৃদির রুমের সামনে থেকে সরে চলে যাওয়ার জন্য পা বাড়ালো। রিজভির রুমের দরজা লক করা থাকলেও জানালা খোলাই ছিল, যার ফলে অনাকাঙ্ক্ষিতভাবেই রিজভি এবং হিয়াকে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলে হ্যাভেন। নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না হ্যাভেন। হিয়ার প্রতি বিশ্বাস, ভরসা কোনটা না থাকলেও রিজভির প্রতি পূর্ণ বিশ্বাস ছিল তার। সে বিশ্বাসে যেন নিমিষেই ফাটল ধরে গেল। সেই সাথে মাথায় রক্তও চড়ে গেল। চোখ দুটো হয়ে উঠল রক্তিম। হিয়া তার বোন, রিজভি তার মামাতো ভাই। দুজন মানুষকে পছন্দ করতেই পারে, তাই বলে এতটা অধঃপতন? নিজের বোনকে কোন ছেলের সঙ্গে এমন অবস্থায় দেখলে কোন ভাইই সহ্য করতে পারবে না? যদি হয় হ্যাভেনের মতন ডেঞ্জারাস পারসন, তাহলে তো কখনোই না। প্রচণ্ড হিংস্রতার সঙ্গে দরজার সামনে গিয়ে গায়ের সর্বস্ব শক্তি দিয়ে আঘাত করতে শুরু করল হ্যাভেন। হতভম্ব হয়ে রিজভি, হিয়া দুজনই ছিটকে সরে গেল। হিয়ার শরীরে কম্পন ধরে গেল কেমন। ঘামতে থাকলো রিজভিও। তবুও চোখ বুজে হিয়াকে ভরসা দিয়ে দরজা খুলে দিল। সঙ্গে সঙ্গে হ্যাভেন রিজভির নাক বরাবর এক ঘুষি দিয়ে রক্তাক্ত করে ফেলল, এবং ক্রমান্বয়ে আঘাত করতেই থাকল। হিয়া চিৎকার করে কাঁদতে শুরু করে দিল। এত শব্দ শুনে আহিও রুম ছেড়ে দৌড়ে বেরিয়ে রিজভির রুমে ঢুকল আর দেখতে পেল হ্যাভেনের ক্ষিপ্ত রূপ। রিজভিকে কিছু বলার সুযোগ না দিয়ে সমান তালে মেরাই যাচ্ছে। উপায় না পেয়ে আহি হিয়া দুজনই ছাড়াতে চেষ্টা করল হ্যাভেনকে। এক পর্যায়ে হিয়া চিৎকার করে বলল, দাদান, ওর কোন দোষ নেই, আমি ওকে ভালোবাসি, আমি নিজে থেকেই ওর কাছে এসেছি। চোখ বড় বড় হয়ে গেল আহির। সেই সাথে নিজেই ভয়ে থরথর করে কাঁপতে শুরু করল। হিয়ার কথা শুনে হ্যাভেন রিজভিকে মারা স্টপ করে হিয়াকে ঠাসিয়ে এক থাপ্পড় মারল। বিনিময়ে মেয়েটা মেঝেতে মুখ থুবড়ে পড়ে গেল। হ্যাভেন আবারও ওকে উঠিয়ে থাপ্পড় দিতে যেতেই আহি হ্যাভেনের হাত টেনে ধরল। হ্যাভেন এতটাই ক্ষিপ্ত হয়েছিল যে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে গেছিল তার, তাই ক্রোধের বশে আহিকে এক ধাক্কা মেরে চিৎকার করে বলল, এই তোর এখানে কি, এখনই বের হো রুম থেকে। স্টিলের মোড়ার সঙ্গে কপালে বাড়ি খেয়ে মেঝেতে পড়ে গেল আহি। অসহনীয় ব্যথায় আর্তনাদ করে উঠল সে। আহির আর্তনাদ শুনে স্তব্ধ হয়ে যায় হ্যাভেন। কয়েক সেকেন্ড স্তব্ধতায় কাটিয়ে ছুটে গিয়ে আহি বলেই চিৎকার করে ওঠে। হিয়াও ভাবি বলে ছুটে যায় কাছে। কিন্তু হিয়া আহিকে স্পর্শ করার আগেই হ্যাভেন হিয়াকে এক ধাক্কায় সরিয়ে দেয় চিৎকার করে বলে, এই ওকে একদম স্পর্শ করবি না তুই। পর্ব 42। আধ ঘন্টা আগে যে বাড়িটা খুশির আমেজে মেতেছিল, চলছিল হইচই, গান বাজনা,
সকলের মন ভরে ছিল নানারকম উৎফুল্লতায়। আধ ঘন্টা পর মুহূর্তেই সে বাড়িতে নেমে এসেছে দুঃখকর পরিস্থিতির সাথে শুনশান নীরবতা। শিফার বড় বোন রেশমি রিজভিকে প্রয়োজনীয় চিকিৎসা দিয়েই আহির কাছে গিয়ে তার আঘাতটা পরখ করে কিছু মেডিসিন দিয়ে দেয়। কপালের এক সাইটে অস্বাভাবিকভাবে ফুলে কালচে বর্ণ ধারণ করেছে। ব্যথায় পুরো চোখ, মুখ রক্তিম হয়ে ফুলে উঠেছে মেয়েটার। কিছু সদস্য আহি এবং কিছু সদস্য রিজভির কাছে রয়েছে। হিয়া আলাদা একটি রুমে গিয়ে দরজা লক করে দিয়েছে। ইতিমধ্যে সকলকেই জ্ঞাত করা হয়েছে রিজভি এবং হিয়ার মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়েছে। হ্যাভেন গলা ফাটিয়ে ঘোষণা দিয়েছে রিদিকে শ্বশুর বাড়ি পৌঁছানো মাত্র ঢাকা ব্যাক করবে হিয়া। নানা বাড়ি, মামা বাড়ি আসা চিরকালের জন্য বন্ধ। এই শুনে নানুমনি কান্নাকাটি করে অস্থির। ওদিকে রিজভির মা হ্যাভেনের মামি ছেলের করুণ দশা দেখে মরা কান্না জুড়ে দিয়েছে। এত সব ঝামেলার মাঝে রিদির মনটা ভীষণ খারাপ হয়ে গেল। আগামীকাল তার বিয়ে, বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি চলে যাবে সে। অবিবাহিত অবস্থায় এই রাতটাই এ বাড়িতে শেষ রাত তার। অথচ রাতটা এমন দুর্বিষহ কাটবে ধারণার বাইরে ছিল। মনটা বিষণ্ণ করে ভাই আর মায়ের পাশে বসে রইল সে। তার মা হ্যাভেনের ওপর প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করতে শুরু করল, কিন্তু রিজভি টুশব্দও করল না। মনে মনে শুধু এটুকু প্রতিজ্ঞা করল, যাই হয়ে যাক না কেন, পানি যখন ঘোলা হয়েছেই ঘোলা পানি সে পান করেই ছাড়বে। হুমায়ুন তালুকদার হ্যাভেনের ওপর প্রচণ্ড ক্রোধ প্রকাশ করল। সেই সাথে নিজ মেয়ের প্রতিও চরম অসন্তুষ্ট হয়েছে। এমন নয় যে তিনি ছেলেমেয়েদের কঠোর নিয়মে বেঁধে রেখেছেন। ছেলে তো কম কুকীর্তি করেনি, ভাতিজারাও ধোয়া তুলিশ পাতা নয়। তবে বেশি ভোগান্তি হয়েছে হ্যাভেনকে নিয়েই। তাহলে মেয়ের যদি কারো সাথে সম্পর্ক থাকে, তা যদি হয় রিজভির মতন ইনোসেন্ট একটা ছেলের সঙ্গে, তাহলে এই সম্পর্কের কথা কেন জানানো হয়নি তাকে? ইতিমধ্যেই সে তার বন্ধুর ছেলের সঙ্গে হিয়ার বিয়ের কথাবার্তা বলে রেখেছিল। বিষয়টি হ্যাভেন আর রুবিনা ছাড়া কেউ জানে না। তারা সিদ্ধান্ত নিয়েছিল হ্যারির জন্য সুপাত্রী নির্বাচন করে তার জীবনটা গুছিয়ে দিয়েই বাড়ির একমাত্র মেয়ের বিবাহ সম্পন্ন করবে। হ্যারির বয়সও কম হলো না। ভাইয়ের ছেলে হলেও নিজ সন্তানদের থেকে কম ভালোবাসে না হুমায়ুন তালুকদার হ্যারি। হীরাকে বেশ অনেকটা সময় নীরবতা পালন করল হুমায়ুন তালুকদার। হ্যাভেন তার সামনেই সোফায় বিক্ষিপ্ত চেহারায় বসে আছে। ড্রয়িং রুমে উপস্থিত রয়েছে রিজভির বাবা, রুবিনা তালুকদার, হ্যাভেনের খালামুনি রত্না এবং তার হাজবেন্ড। সকলের উদ্দেশ্যেই প্রচণ্ড গম্ভীর ভঙ্গিতে হুমায়ুন বললেন, মেয়ে আমার, সিদ্ধান্ত আমার। পুরো ঘর জুড়ে চলল পিনপতন নীরবতা। হ্যাভেন ক্ষুব্ধ হয়ে কিছু বলার জন্য উদ্যত হতেই হুমায়ুন তালুকদার দৃষ্টিতে কাঠিন্যতা মিশিয়ে বলল, এ বিষয়ে কেউ আর টুশব্দটিও করবে না, আর না আমার অনুমতি ব্যতীত কেউ ঢাকা ব্যাক করবে। সময় হলে আমি এ বিষয়ে সকলের সঙ্গে কথা বলবো। সকলেই স্তব্ধ হয়ে বসে রইল। শুধু হ্যাভেনকেই ভীষণ বিচলিত দেখা যাচ্ছিল। হুমায়ুন তালুকদার ছেলেকে চোখ দিয়ে আশ্বস্ত করলেন, বোঝালেন শান্ত থাকতে। কিন্তু হ্যাভেন তাকে সম্পূর্ণ অবজ্ঞা করে দাঁতে দাঁত চেপে বলল, আমার মনে হয় একই বাড়িতে দুজন মানুষের থাকা ঠিক হবে না। আমি চাই হিয়া ঢাকা ব্যাক করুক। আর আমি চাই যে বাড়িতে সারা জীবন থাকতে হবে, সে বাড়িতে এখন থেকেই মানিয়ে গুছিয়ে সকলের সঙ্গে মিলেমিশে চলুক। হুমায়ুন তালুকদারের কথা শুনে সকলেই বিস্ময় কিংকর্তব্যবিমূঢ় হয়ে গেল। হ্যাভেন বসা থেকে দাঁড়িয়ে পড়ল। রাগে ফোঁস ফোঁস করতে করতে বলল, এটা আমি মানি না। হুমায়ুন তালুকদারও দাঁড়িয়ে পড়ল। ছেলের দিকে দৃঢ় চোখে চেয়ে বলল, মেয়ে আমার, সিদ্ধান্ত আমার। হুমায়ুন তালুকদারের সিদ্ধান্তে সকলেই সন্তুষ্ট, কিন্তু হ্যাভেনের আচরণে প্রচণ্ড চিন্তিত হয়ে আছে। রাত প্রায় অনেক। এত ঝামেলা, এত ভয়, উত্তেজনা কাটিয়ে সকলের খাবার ব্যবস্থা করা হয়। কিন্তু হ্যাভেন খাবে না জানিয়ে হনহন করে ছাদে চলে যায়। হিয়াও জেদ ধরে বসে আছে, খাবে না। বাবার সিদ্ধান্তে খুশি হওয়ার কথা থাকলেও ভাই তার গায়ে হাত তোলায় প্রচণ্ড ক্লেশ অনুভব করছে সে, সেই সাথে অভিমানের ভারে ক্ষণে ক্ষণে বুকটা হুহু করে উঠছে। সকলেই অনেকটা নিশ্চিন্ত। হ্যাভেনকে নিয়ে মনে কিছুটা ভয় কাজ করলেও তারা এই ভেবেই খুশি যে সামনে রিজভি আর হিয়ারও বিয়ে হবে। শশী সেই আনন্দে আত্মহারা হয়ে আহিকে পুরো ঘটনা জানাতে এবং খেতে ডাকতে রিদির রুমে যায়। চোখ বুজে শুয়ে ছিল আহি। শশী তাকে ডাকতেই উঠে বসল। শশীও তার পাশে বসে মহা উৎসাহ নিয়ে ড্রয়িং রুমে ঘটে যাওয়া সমস্ত ঘটনা পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরল। ভ্রু জোড়া কুঁচকে গেল আহির। প্রশ্ন করল, হ্যাভেনের সমস্যা কি রিজভি ভাইকে মানতে?
শশী নিচের ওষ্ঠ উল্টে দুকাঁধ উঁচু করে জানে না বোঝালো, তারপর বলল, চলো খাবে, চলো, সবাই খেতে বসেছে। আমার খিদে নেই, যাও তুমি গিয়ে খাও। বাব্বাহ জামাই, বউয়ের কত মিল, সে না খেয়ে রয়েছে বলে তুমিও না খেয়ে থাকবে নিশ্চয়ই। ভেংচি কাটল আহি। বলল, আহারে অমন আহ্লাদে গদগদ সম্পর্ক বুঝি আমাদের? শশী আহির বাহুতে হালকা চাপড় দিয়ে বলল, তা নয়তো কি ব্যথা পেয়েছ তুমি, অথচ বুক পুড়ে তার কেমন অস্থির হয়ে গেছিল তা যদি দেখতে। রাখো তো যত্ত সব ঢং, এক গালে কিল মেরে আরেক গালে খিলানো পাবলিক তোমার ভাই, বুঝলা? এটা আবার কেমন পাবলিক ভাবি? এই যে আঘাতটা তো সেই দিল, আবার আঘাত সারাতেও অস্থির হয়ে পড়েছে। এটাকেই বলে এক গালে কিলানো আরেক গালে খিলানো। কি বুঝনি? গরু মেরে জুতা দান বুঝো? আহাম্মকের মতো চেয়ে মাথা নাড়ালো শশী। মানে সে এক গালে কিলানো আরেক গালে খিলানো না বুঝলেও গরু মেরে জুতা দান বুঝে। আহি মৃদু হেসে বলল, দ্যাটস গুড, এটার মতনই। চোখ মুখে হাসির ঝলক দেখা গেল শশীর। তারপর আহির হাত ধরে বলল, এবার চলো আমরা খেয়ে নেই। আহির খিদে নেই, তবুও কি যেন ভেবে চলে গেল শশীর সঙ্গে। সবাই খেতে বসেছে, কেউ কেউ আবার খাওয়া কমপ্লিট করে ওঠেও গেছে। আহি খেয়াল করল রিদির মা মুখটা বেশ ভার করে সবাইকে খাবার বেড়ে দিচ্ছে। দীর্ঘশ্বাস ফেলল আহি। সত্যি হ্যাভেন বেশি বেশি করে ফেলেছে। কোন মাই ছেলের এমন মার খাওয়া সহ্য করতে পারবে না? আত্মীয় বলে হয়তো প্রকাশ্যে কিছু বলছে না, তবে মনে মনে অনেকেই হ্যাভেনের প্রতি অসন্তুষ্ট হয়েছে। সত্যি এই মাথা খারাপ লোকটা আর শোধরালো না, আফসোসের সুরেই কথাটা ভাবল আহি। তারপর এগিয়ে গিয়ে রুবিনা তালুকদারকে ইশারা করল। রুবিনা হিয়ার জন্য প্লেটে খাবার বাড়ছিল। জীবনে মেয়েটাকে উচ্চস্বরে ধমকও দেয়নি কেউ, অথচ আজ হ্যাভেন গায়ে হাত তুলেছে। কেঁদে কেঁদে অস্থির হয়ে উঠেছে, খেতে চাইবে না তবুও জোর করে খাওয়াতে হবে। এসবই ভাবছিল আর খাবার বাড়ছিল। কিন্তু আহির ইশারায় ভ্রু কিঞ্চিত কুঁচকে প্লেট রেখেই এগিয়ে গেল আহির দিকে, বলল, কি হয়েছে, বসে পড়ো শশীর পাশে। আমি আপনার ছেলের সঙ্গে খাবো। শুনলাম উনি ছাদে আছে, ওখানে তো বসার জায়গা, আলো সবই রয়েছে, ভাবছি ওখানেই বসে খাবো আজ। বিস্ময়ান্বিত হয়ে গেল রুবিনা। একের পর এক ঝটকা সামলাতে ভীষণ বেগ পেতে হচ্ছে আজ তাকে। আহি তার মনোভাব বুঝতে পেরে বলল, চিন্তা করবেন না, সবটা সামলে নেব, আর হিয়ার সম্পর্কটাকে উনি যে বিরোধিতা করছে সেটাও কাটিয়ে নেব ইনশাআল্লাহ। চোখ দুটো ছলছল করে উঠল রুবিনার। আহির দুহাত আঁকড়ে ধরে কাপা কণ্ঠে বলল, বাঁচালে মা, আমার দৃঢ় বিশ্বাস একমাত্র তুমিই পারবে ওর রাগটা কমিয়ে সঠিকটা বোঝাতে। এক হাতে খাবারের প্লেট নিয়ে ছাদে চলে গেল আহি। তার পিছু জগ আর গ্লাস নিয়ে সহযোগিতা করল শশী। ছাদে গিয়ে আশেপাশে চেয়ে হ্যাভেনকে পেল ছাদের এক কোনায়। বর্ডার ঘেঁষে মোড়া পেতে স্থির হয়ে বসে আছে মানুষটা। পরনে রয়েছে সাদা রঙের 3/4 প্যান্টের সঙ্গে কালো রঙের টি শার্ট। উস্ক চুলে মুখটা পুরো বিক্ষিপ্ত হয়ে আছে। শুধু মুখই নয়, মনও যে প্রচণ্ড বিক্ষিপ্ত রয়েছে তা তার নিঃশ্বাসের সঞ্চালনেই বুঝতে পারছে। ছোট্ট একটি শ্বাস ছেড়ে শশীকে ইশারা করতেই শশী জগ আর গ্লাস নিচে রেখে চলে গেল। হ্যাভেন তখনও স্থির। ছাদে যে সে বাদে আরও কেউ উপস্থিত হয়েছে সেদিকে বিন্দুমাত্র খেয়াল নেই। আহি কোন বাক্য ব্যয় না করেই আশেপাশে চেয়ে একটু দূরে একটি কাঠের মোড়া দেখতে পেল। স্বস্তির শ্বাস ছেড়ে সে মোড়াটা বাম হাতে তুলে নিয়ে একদম হ্যাভেনের মুখোমুখি হয়ে বসে পড়ল। এবার হ্যাভেন একটু নড়েচড়ে উঠল। সেই সাথে ভ্রু কুঁচকে বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে রইল। আহি বিনা ভনিতা প্রকাশ করে বলল, আপনার খাবার নিজে খাবেন নাকি খাওয়িয়ে দেব? যদিও তখনকার পরিস্থিতি মনে করে হ্যাভেনের অস্বাভাবিক রাগের কথা স্মরণ করে খানিকটা ভয় আর্স্ট হয়ে যাচ্ছিল মন। তবুও মনে মনে যুদ্ধ জয় করার ইচ্ছে পোষণ করে ভয়টাকেও সর্বপ্রথম জয় করে নিল। এবং মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিল, যদি হ্যাভেন বিন্দু পরিমাণ রাগ দেখায় বা খাবারটা গ্রহণ না করে, তাকে অপমান করে, তাহলে বিনা বাধায় সমস্ত খাবারের সঙ্গে তার পাশে থাকা জগের সম্পূর্ণ পানি আজ অপ্রিয় থেকে প্রিয় স্বামীর মাথায় ঢেলে বিদায় নেবে, শুধু ছাদ থেকে নয়, তার পুরো জীবন থেকেই। আহির করা প্রশ্নের উত্তর দিল না হ্যাভেন, বরং অদ্ভুত চাহনি নিক্ষেপ করল তার দিকে। যে চাহনিতে ভরকে গেল আহি। হৃদস্পন্দন বেড়ে গেল হাজার গুণ। বুকের ভিতর টিপটিপ আওয়াজ হতে শুরু করল। এক ঢোক গিলে হ্যাভেনের দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে জিজ্ঞেস করল, আমি কিছু বলেছি? এবারেও উত্তর দিল না হ্যাভেন, তবে আহির দিকে একটু ঝুঁকে কপালের ফোলা অংশে আলতো আঙুল ছোয়াল। কেঁপে উঠল আহি, নড়ে উঠল তার ওষ্ঠদ্বয়। মুখ দিয়ে অল্পখানি শস আওয়াজ হল।
সে আওয়াজ হ্যাভেনের কর্ণকুহরে পৌঁছানো মাত্র বুকটা কেঁপে উঠল। কাতর চাহনিতে চেয়ে কণ্ঠে কাতরতা মিশিয়ে বলল, সরি, মাথা ঠিক ছিল না আমার। স্বস্তি পেল আহি। ছোট্ট একটি শ্বাস ছেড়ে কোলের ওপর খাবারের প্লেটটা রেখে পাশে ওকি দিয়ে জগ থেকে গ্লাসে পানি ভরে হাতটা ধুয়ে নিল। হ্যাভেনও সোজা হয়ে বসল। বলল, খাওয়িয়ে দেবে? আহি মনে মনে খানিকটা ভেঙচি কেটে বিড়বিড় করে বলল, কি ইনোসেন্ট প্রশ্ন, যত্ত সব ঢং। হ্যাভেন ভ্রু কুচকে মলিন কণ্ঠে বলল, থাক, আমি খাবো না, তুমি নিচে চলে যাও। আহি এবার খাবারে তরকারি মাখাতে মাখাতে বলল, সত্যি যাব? গেলে কিন্তু আর আসবো না এবং সোজা এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাব। চমকে তাকালো হ্যাভেন মোরা সহ আহির দিকে আরো এগিয়ে গিয়ে দুকাত চেপে আতঙ্কিত কণ্ঠে বলল, একদম না, তোমার যা করতে ইচ্ছে হয় করো, শুধু চলে যেও না। আহি, আমি তোমায় বারবার বিনাদোষে আঘাত করে ফেলছি। বারবার অন্যের করা শাস্তি তোমায় দিয়ে ফেলছি, আমি খুব সরি বলেই আহির এক গালে আলতো স্পর্শ করল। যদিও আজকের করা আঘাতে হ্যাভেনের ওপর তেমন রাগ হয়নি, রাগের সময় অমন ভয়ঙ্কর পরিস্থিতিতে তার জায়গায় যে কেউ হলেই হয়তো এমন কিছুর সম্মুখীন হতো। কিন্তু তবুও হ্যাভেনকে উচিত কিছু বোঝানোর আরেকটা সুযোগ সে কিছুতেই হাতছাড়া করতে চাইছে না। সেই সাথে হিয়া এবং রিজভির সম্পর্কটা যাতে মেনে নেয় সে জন্যও বোঝাতে এসেছে। নয়তো শুধু পরিবারে ঝামেলা সৃষ্টি হবে। যাই হোক না কেন এই পরিবারটাকে মন থেকে ভীষণ ভালোবাসে সে। নিজ হাতে খাবার মেখে এক লোকমা হ্যাভেনের মুখের সামনে ধরল আহি। পুরো মন, মস্তিষ্ক জুড়ে শীতল শিহরণ বয়ে গেল হ্যাভেনের। বুকের ভিতরটায় ভালো লাগা, ভালোবাসার অন্য এক সুখময় অনুভূতি অনুভব করল সে। অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুটা সময়। থমকানো চোখে, থমকানো হৃদয়, খোলা আকাশের নিচে প্রিয়তমার এমন ভালোবাসা পাওয়ার ভাগ্য কি সকলেরই হয়? হয়তো হয়, তবে সকলের চেয়ে তার অনুভূতির প্রগাঢ়তা সাংঘাতিক। কাঙ্ক্ষিত সময়গুলো, কাঙ্ক্ষিত অনুভূতিগুলো, কাঙ্ক্ষিত মানুষটা যখন অনাকাঙ্ক্ষিতভাবেই উপহার দেয় তখন বোধপ্রাপ্তির সুখে মরণকেও বরণ করে নেওয়া যায়। হ্যাভেনের দৃষ্টি, হৃদস্পন্দনের গতিবিধি অনুভব করে আহি মৃদু কণ্ঠে বলল, খেয়ে নিন হ্যাভেন। সঙ্গে সঙ্গে আহির হাতের কবজিতে আলতো ছুঁয়ে খাবারটা মুখে নিল হ্যাভেন, মুখ বন্ধ করে নির্নিমেষ দৃষ্টিতে আহির দিকে তাকিয়েই খাবার চিবুতে লাগল। আহি নিচের দিকে চেয়ে খাবার মেখে আবার মুখের সামনে ধরতেই হ্যাভেন শীতল দৃষ্টি নিক্ষেপ করে শীতল কণ্ঠে সরি বলে আগের ন্যায় কবজিতে ছুঁয়ে খাবারটা মুখে তুলল। আহি তখন তার দৃষ্টিতে স্থির দৃষ্টি মিলিয়ে বলল, এই সরিটা বারবার আমায় না বলে রিজভি ভাইকে গিয়ে বলে আসবেন কেমন? আমার স্টকে সরি অনুভূতিটা খুবই সীমিত সুন্দরী। বাট ইউ নো হোয়াট? ইউ আর সো লাকি, তাই তো এই সীমিত অনুভূতিটা শুধু তোমায়ই উজাড় করে দিচ্ছি। পর্ব 43। আমার স্টকে সরি অনুভূতিটা খুবই সীমিত সুন্দরী। বাট ইউ নো হোয়াট? ইউ আর সো লাকি, তাই তো এই সীমিত অনুভূতিটা শুধু তোমায়ই উজাড় করে দিচ্ছি। চোখ দুটো ছোট ছোট করে উপরের ওষ্ঠ দ্বারা নিচের ওষ্ঠ চেপে ধরে তাকিয়ে রইল আহি। হ্যাভেন মুখ বন্ধ করে খাবার চিবুচ্ছে আর আহির দিকে তাকিয়ে আছে। আহি এবারের লোকমা নিজের মুখে নিয়ে বলল, আপনি এক কাজ করুন, আপনার স্টকে রাখা আমার জন্য কিছু সরি থেকে একটি সরি রিজভি ভাইয়াকে দিয়ে দিন। কথাটি বলেই আবারও হ্যাভেনের মুখের সামনে খাবার ধরল, কিন্তু হ্যাভেন বাধা দিল। দৃঢ় চাহনিতে চেয়ে দৃঢ় কণ্ঠে বলল, ভুল ব্যতীত সরি বলার প্রশ্নই ওঠে না। হাত নামিয়ে প্লেটে ঠেস দিয়ে হাত রাখল আহি। বলল, নিজের ভুলটা আপনি বরাবরই বড্ড দেরিতে আর অসময়ে দেখেন, এটা নতুন কিছু নয়। যা জানো না তা নিয়ে কথা বলবে না। যা জানি তাই নিয়েই বলছি, অজানা বিষয় নিয়ে কথা বলা কখনোই পছন্দ করি না। আমার জায়গায় থাকলে তুমি কি করতে? আজ যদি অনাকে তোমারই কোন কাজিন ব্রাদারের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখতে যা উচিত নয়, তাহলে তুমি কি করতে? চোখচোরা বিস্ময়ান্বিত হয়ে গেল আহির। অস্ফুটে স্বরে বলল, কি বলছেন? হ্যাঁ, ঠিক তাই। আমি বিশ্বাসই করতে পারছি না আমার বোনের এত অধঃপতন হবে। আর রিজভির মতো ছেলে আমার বোনকে বিনা অধিকারে এভাবে স্পর্শ করবে। তুমি ভাবতে পারছো আমার জন্য এটা কতটা অসহ্যকর? আমি ভাবিনি এমন কিছু, ভেবেছিলাম ওদের সম্পর্কের কথা জেনেই এমনটা করছেন। কিন্তু আমি যত দূর জানি এবং একদিন বুঝেছি রিজভি ভাইয়া যথেষ্ট ভদ্র, সভ্য একটা মানুষ, তার প্রতি হিয়ারই ইন্টারেস্ট বেশি। হিয়া আমাকে এটাও জানিয়েছে সে রিজভি ভাইকে ভালোবাসে, বাট উনি পাত্তা দেয় না। তাহলে আজ যা দেখলাম তা কি ভুল ছিল? জানি রাগ হওয়াটা স্বাভাবিক। আমরা মুসলিম, আমাদের ধর্মে কোন অবিবাহিত ছেলে অবিবাহিত মেয়েকে স্পর্শ করাও পাপ।
অথচ দে কিসি চাদার অন দ্য লিপস। এটা ঠিক হয়নি, তাই বলে তাদের সম্পর্ক মেনে না নিয়ে তাদের আলাদা করাও ঠিক হবে না। আহির থেকে দৃষ্টি সরিয়ে আকাশ পানে চোখ মেলল হ্যাভেন। দীর্ঘ এক শ্বাস ছেড়ে বলল, বাবা যেহেতু সিদ্ধান্ত নিয়েছে সেহেতু এই বিয়ে হবেই শুধু আমার অনুপস্থিতিতে? কপট রেগে আহি বলল, কেন? অপরাধ একটাই যে তারা বিয়ের আগেই এভাবে ঘনিষ্ঠ হয়েছে। যেখানে দুজন মানুষ দুজনকে চাইছে সেখানে আপনি নারাজ হচ্ছেন কেন? আপনি তো এর থেকেও ভয়ঙ্কর অপরাধ করেছিলেন, ভুলে গেছেন সেসব মনে করিয়ে দেব? চমকে উঠল হ্যাভেন, স্থির হয়ে আহির দিকে তাকালো। আহিও স্থির দৃষ্টিতে তাকিয়ে বলল, হিয়া, আপনার নিজের বোন, তার ইচ্ছেতে একটা ছেলে তাকে স্পর্শ করেছে। এক্সিডেন্টালি আপনি সে দৃশ্যের সাক্ষী হয়েছেন। খুব খারাপ লাগছে তাই না? অপমানবোধ হচ্ছে, লজ্জাবোধ হচ্ছে, সর্বোপরি বোনের সম্মান ঠুনকো হওয়াতে বুক পুড়ছে। অথচ আমার সঙ্গে এর চেয়ে অধিকতর অসম্মানজনক ঘটনা ঘটেছে, আর তা ঘটিয়েছেন কেবলমাত্র আপনি। আহি, আমি তোমায় স্ত্রীর মর্যাদা না দিয়ে কাছে যাইনি। তাচ্ছিল্য সহকারে হাসল আহি। বলল, ওটাকে মর্যাদা বলে না হ্যাভেন। আপনি সার্টিফিকেট তৈরি করেছেন এবং বৈধতা দিয়েছেন। স্ত্রীর সঠিক মর্যাদা দিতে পারেননি। নিভে গেল হ্যাভেন। এক ঢোক গিলে মাথা নত করে আহত কণ্ঠে বলল, সরি। আহি নিজেকে স্বাভাবিক করে নিয়ে আগের ন্যায় খাবার মাখাতে মাখাতে বলল, মেনে নিন না? রিজভি ভাইয়া সব দিক দিয়ে পারফেক্ট। দেখতে সুদর্শন, শিক্ষিত, নম্র, ভদ্র, ভালো জব করে। ঠান্ডা মেজাজের একটা মানুষ। এসেছি অবধি কখনো উচ্চ কণ্ঠে কথা বলতেও দেখিনি। সব মেয়ের স্বপ্ন পুরুষ যেমনটি হওয়া উচিত ওনার মধ্যে তেমন সব গুণ রয়েছে। সব মেয়ের বাবারা তার মেয়ের জন্য এমন একটি ছেলেই আশা করে, তাহলে আপনি কেন আপনার বোনের জন্য এমন একটি ছেলেকে পেয়েও হাতছাড়া করবেন? নিজেদের লোকই তো মেনে নিন না প্লিজ। আহির কথাগুলো শোভন হলেও হ্যাভেনের কাছে শোভন মনে হলো না। মনে হলো প্রচণ্ড কুৎসিত বুলি আওড়াল মেয়েটা। রিজভির ব্যক্তিত্ব এভাবে এক্সপ্লেন করতে হবে কেন আহির? রিজভি তো তার নিজের মামার ছেলে। তার সম্পর্কে এভাবে বলে কেন বোঝাতে হবে? সে কি কিছু জানে না বা বুঝে না নাকি? চোখে, মুখে এত মুগ্ধতা ফুটিয়ে তুলে রিজভিকে ব্যাখ্যা করার সাহস কে দিয়েছে এই মেয়েকে? নিজের স্বামীর কোন ভালোই তো চোখে পড়ে না, অথচ অন্যদের বেলায় ঠিক 16 আনাই জব্দ করে নিয়েছে। ভ্রু কিঞ্চিত কুচকে নিচের ওষ্ঠে কামড়ে ধরে আহির দিকে তাকিয়ে আছে হ্যাভেন। আহি তার মুখের সামনে খাবার তুলতেই ফোঁস ফোঁস নিঃশ্বাস ফেলে চিবিয়ে চিবিয়ে বলল, খাবারে পেট না ভরলেও কথা শুনে মন ভরে গেছে, এবার আসতে পারো। বাঁকা চোখে তাকালো আহি এবং স্পষ্ট বুঝতে পারল অন্য পুরুষকে নিয়ে এভাবে প্রশংসা করাটা ঠিক হজম করতে পারেনি হ্যাভেন। প্রচণ্ড হাসি পেল আহির। কোন রকমে হাসিটা চেপে মুখ খানিকটা উঁচিয়ে হ্যাভেনের মুখোমুখি হয়ে চোখ চোখ রেখে ফিসফিসিয়ে বলল, ডিয়ার হাজবেন্ড, ইউ নো হোয়াট জেলাসি ইজ দ্য বেস্ট ফিলিংস। ঝোঁক বুঝে কোপ দিতে বেশ জানে আহি। সেই সাথে ইদানিং হিসেব বরাবর করতেও বেশ পটু হয়ে গেছে। তা বেশ টের পেল হ্যাভেন। কিভাবে তার জালে তাকেই ফাঁসাচ্ছে মেয়েটা দিনের পর দিন। ভাবতেই শিহরিত হয়ে যাচ্ছে। তাহলে ভালোবাসার জালে ফাঁসতে খুব বেশি দেরি বোধ হয় নেই। ভাবা মাত্রই আহির হাত টেনে মুখে খাবার ঢুকিয়ে কপট রাগ দেখিয়ে চিবুতে লাগল। আহি তার স্থানে বসে বেশ শব্দ করে হেসে উঠল। প্রথমে খানিকটা অবাক হলেও পরক্ষণে আহির হাস্যোজ্জ্বল মুখটাতে নিচের সমস্ত প্রশান্তি খুঁজে পেল। সেই সাথে লক্ষ্য করল আহির নাকের ডগায় বিন্দু বিন্দু ঘাম জমেছে। আবহাওয়ায় গুমোট ভাব। একটি গাছের পাতাও বোধহয় নড়ছে না। আকাশের দিকে তাকিয়ে তারাদের ঝলমলে রূপ দেখে নিয়ে সামনে বসে থাকা চাঁদটার দিকে চোখ মেলল হ্যাভেন। বলল, নানুমনি বলতো মেয়েদের নাকে বিন্দু বিন্দু ঘাম জমলে নাকি তারা স্বামীর প্রচুর ভালোবাসা পায়। আহি প্লেটটা পাশে রেখে পানির গ্লাস হ্যাভেনের দিকে এগিয়ে দিয়ে বলল, হ্যাঁ, তার নমুনা তো দেখেছি। গ্লাস নিয়ে পানি খেতে খেতে আহির দিকে আর চোখে তাকালো হ্যাভেন। আহি তা বেশ লক্ষ্য করল। কেমন যেন অদ্ভুত অনুভূতি হচ্ছে তার, সেই সাথে শরীরে আরো বেশি ঘাম ছেড়ে দিচ্ছে। প্রচণ্ড অস্বস্তি ঘিরে ধরল এবার। দরদ দেখিয়ে খাওয়াতে এসেছে ঠিকই, কিন্তু হ্যাভেনের অমন চাহনি সহ্য করতে পারছে না। তাই অস্বস্তি ভরা কণ্ঠেই বলল, পানি খেতে 10 ঘন্টা লাগে নাকি? তাড়াতাড়ি করুন, ঘুম পাচ্ছে আমার। হ্যাভেন গ্লাস ফেরত দিয়ে আচমকাই আহির ওড়নার এক কোণা টেনে নিয়ে মুখ মুছল। কতদিন পর এমনটা করল হ্যাভেন ভাবতেই চোখ বন্ধ করে ফেলল আহি।
এদিকে হ্যারি দুবোতল ড্রিঙ্ক নিয়ে ছাদের দরজা অবধি আসতেই ত্বরান্বিত হয়ে ওড়নাটা সুন্দর করে আহিকে পরিয়ে মাথায় ঘোমটা দিয়ে দিল হ্যাভেন। আহি ঘাড় বাঁকিয়ে পিছনে তাকাতেই হ্যারির হাতে ড্রিঙ্কসের বোতল দেখে চট করে উঠে দাঁড়াল। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে হ্যারিকে প্রশ্ন করল, এসব কে খাবে? হকচকিয়ে গেল হ্যারি আমতা আমতা করে বলল, ভাই। না মানে আমি আর ভাই। দীর্ঘশ্বাস ছাড়ল আহি এবং আদেশের সুরে বলল, তুমি খাবে না, এগুলো রেখে চলে যাও। আর ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। অসহায় চোখে তাকালো হ্যারি। হ্যাভেন উঠে দাঁড়িয়ে পিছন থেকে ইশারা করে তাকে চলে যেতে বলল। হ্যারি বোকা বোকা হেসে মাথা চুলকে বোতলগুলো নিচে রেখে চলে গেল। হ্যারি যেতেই আহি পিছন ঘুরে তীক্ষ্ণ গলায় বলল, নেশা করবেন? তুমি সঙ্গ দিলে একটুও করব না। প্রচণ্ড ইনোসেন্ট ভাবে কথাটা বলল হ্যাভেন। আহি কপাল কুঁচকে এগিয়ে গিয়ে বলল, এইসব আজাইরা ঢং বাদ দিয়ে বলুন, সারা জীবনের জন্য এটা ছাড়তে পারবেন? নির্নিমেষ দৃষ্টিতে তাকিয়ে মলিন কণ্ঠে বলল, তোমায় পেলে সারা জীবনের জন্য এটা ত্যাগ করতে রাজি আছি। আরও দুকদম এগিয়ে গেল আহি হ্যাভেনের দৃষ্টিতে দৃষ্টি মিলিয়ে বলল, খুব চান আমায় তাই না? তাহলে রিজভি ভাই আর হিয়াকে মেনে নিন। আমাদের মাঝে এই বিষয় না আনলে হয় না? হ্যাভেন, দুজন মানুষের হৃদয়কে জোর খাটিয়ে যেমন এক করা যায় না তেমন আলাদা করাও যায় না। এর অনেক বড় উদাহরণ কিন্তু আমি আর আপনি। জোর করে যেমন ভালোবাসা তৈরি করা যায় না তেমনি জোর করে ভালোবাসা নিঃশেষও করা যায় না। তাই ওদের মেনে নিন, এটাই চাই। আলাদা করবেন না ওদের। আহির দুহাত আঁকড়ে ধরল হ্যাভেন বলল, হুম, মেনে নিলাম। জোর করে আলাদা করব না ওদের। আর তোমাকেও জোর করে দ্বিতীয়বার বাঁধব না। কিন্তু তুমি যদি স্বেচ্ছায় আমার দিকে এক পা বাড়াও তাহলে আমি 1000 পা বাড়িয়ে দেব। স্বেচ্ছায় পা সেদিনই বাড়াবো যেদিন এই চোখের ভাষা বুঝতে পারবেন। যদি বলি অনেকটাই বুঝে নিয়েছি? তাই। কি বুঝলেন? খানিকটা দূরে চলে গেল হ্যাভেন। এ মুহূর্তে এসব নিয়ে আলোচনা করবে না সে, বরং সঠিক সময় কাজে করে দেখিয়ে দেবে। আপাতত অন্য কিছু নিয়ে আলোচনা করা যাক ভেবেই বর্ডারের কাছে গিয়ে দুহাত বর্ডারে রেখে আকাশ পানে চেয়ে উত্তর দিল, তোমার চোখে আপাতত ঘুম নেই, তাই যতক্ষণ না ঘুম আসছে ততক্ষণ কি আমায় দেওয়া যাবে? চমকে উঠল আহি। বুকের ভিতর হট্টগোল ধরে গেল কেমন। আর চোখে একবার আহির দিকে চেয়ে চোখ ফিরিয়ে নিল হ্যাভেন। দূর আকাশের তারাগুলোর দিকে নজর বুলাতে বুলাতে বলল, মেয়েদের প্রেমে পড়ার লক্ষণগুলো তাদের মুখশ্রীতে ভেসে বেড়ায় জানো? নিশ্চুপ আহি নিঃশ্বাস বদ্ধ করে দাঁড়িয়ে রইল। হ্যাভেন বলতেই থাকল, তাদের চোখের ভাষা পাল্টে যায়। চোখে, মুখে মিশে থাকে অন্যরকম এক মাদকতা। লজ্জা পেলে যেমন তাদের গাল লাল হয়ে যায় ঠিক তেমনি গোপনভাবে প্রেমে হাবুডুবু খেলে তাদের নাকের ডগা লালচে হয়ে দুপাশ ফুলে যায়। মুখ ছাড়াও আরেক জায়গায় তাদের তীব্র প্রেমের অনুভূতি প্রকাশ পায়। কোথায় জানো? পিছন দিক তাকালো হ্যাভেন ওষ্ঠকোণে কুটিল হাসি ফুটিয়ে তুলে আহির দিকে এগিয়ে গেল। আহির বুকের ভিতর হট্টগোল এবার দ্বিগুণ বেড়ে গেল। কোনোরকমে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করল সে। মেয়েটার চোখ, মুখের আতঙ্ক স্পষ্ট দেখতে পেল হ্যাভেন। সেই সাথে প্রচণ্ড মজাও পেল। আতঙ্কটা আরেকটু দৃঢ় করার জন্য চটপট ছাদের লাইটটা নিভিয়ে দিল। মৃদু চিৎকার দিল আহি বলল, লাইট অফ করছেন কেন? নিচে যাব আমি। সঙ্গে সঙ্গে আহির হাতটা চেপে ধরল হ্যাভেন। জ্যোৎস্নার আলোতে দুজন দুজনকে দেখতে একটু অসুবিধা হচ্ছে না? আহির অস্থিরতা যত বাড়ছে হ্যাভেনের দুর্বৃত্ত বুদ্ধি তত গাঢ় হচ্ছে। বর্ডার ঘেঁষে নিজেও দাঁড়ালো এবং আহিকেও দাঁড় করালো। তারপর আহিকে আগাগোড়া পর্যবেক্ষণ করে বলল, আচ্ছা, আমি যদি চিরন্তন এক সত্যি কথা বলি তোমায়, তুমি কি মাইন্ড করবে? জড়সড় হয়ে দাঁড়িয়ে একবার হ্যাভেনের দিকে তো আবার দূর আকাশে দৃষ্টি নিক্ষেপ করল আহি। হ্যাভেন আহির পারমিশন চাইল ঠিকই, কিন্তু উত্তরের অপেক্ষা না করেই বলে ফেলল, মেয়েদের কপাল থেকে চিবুক পর্যন্ত ছাড়াও আর যেখানে গভীর প্রেমানুভূতি বোঝা যায় সেটি হলো নিঃশ্বাসের তীব্র সঞ্চালনের সাথে বক্ষস্থলের ক্রমাগত উত্থান পতনে। পর্ব 44। ভাবনা তো আকাশ ছোঁয়া, কিন্তু প্রকাশ কণ্ঠনালীতেই সীমাবদ্ধ। স্বপ্নরা উড়ে বেড়ায় হৃদয় জুড়ে, তবে ধরা দেয়নি প্রাপ্তিরা। বক্ষ গহ্বরে ভালোবাসাময় অনুভূতিগুলো প্রজাতির ন্যায় উড়ে বেড়ায়, আফসোস স্থান পায় না পুষ্পতে। মদ্যপান করে ছাদের একপাশে স্থির হয়ে বসে মনের অনুভূতিগুলো বীর বীর করে আউড়িয়ে আউড়িয়েই রাতটা পার করে দিল হ্যাভেন। ভোর 5টার দিকে ঘড়িতে সময় দেখে নিয়ে মদের বোতলটা পাশে ছুঁড়ে ফেলে উঠে দাঁড়ালো। উদ্দেশ্য শাওয়ার নিয়ে হিয়া সহ প্রত্যেককে নিয়ে ঘুরতে বের হওয়া।
হৃদি এবং আহি একসঙ্গেই শুয়েছিল। হিয়া দরজায় কয়েকবার টোকা দিতেই হৃদি ঘুমকাতুরে কণ্ঠে জিজ্ঞেস করল, এত সকালে কে? আমি। হিয়া, দরজা খোল তাড়াতাড়ি। বইন 1 ঘন্টা পর আয় প্লিজ। দাদানের 10 মিনিটের মধ্যে সবাইকে রেডি হয়ে বাড়ির সামনে যেতে বলেছে। ধরফরিয়ে ওঠে বসল হৃদি। আহির দিকে এক নজর তাকিয়ে ছুটে গিয়ে দরজা খুলে দিল। হিয়া রুমে প্রবেশ করে বলল, শোন, দাদান আমাকে খুব আদর করে, মাথায় হাত বুলিয়ে ঘুম ভাঙিয়ে দিয়েছে। আর বলেছে আমাদের সকলকে নিয়ে ঘুরতে বের হবে। ভূত দেখার মতো হিয়াকে আগাগোড়া পর্যবেক্ষণ করে হৃদি বলল, ভোর সকালে কি ভুলভাল বকছিস? তুই কি ভুলে গেছিস গতকাল কি মাইরটাই খাইছস? কিছু ভুলিনি, ওটা আমাদের ভাইবোনের ব্যাপার, তুই ফ্রেশ হয়ে নে, আমি ভাবিকে জাগাচ্ছি। হৃদি থম মেরে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। আজ নাকি তার বিয়ে, অথচ তার পাগল, ছাগল, খ্যাপাটে ভাইবোনরা সকাল সকাল ঘুরতে বের হবে, তবুও তাকে নিয়ে ভাবা যায়। তার শ্বশুর বাড়ির লোকজন এসব জানলে নিশ্চয়ই তাকে বেশরম বলে আখ্যা দেবে। আত্মীয় স্বজনরাই বা কম কি, তাদের মনে কি প্রশ্ন নাড়া দেবে না? বিয়ের কনে বিয়ের দিন সকাল সকাল ভাই বোনদের সঙ্গে ধেই ধেই করে ঘুরতে বেরিয়েছে কেন? হিয়া আহিকে দুবার ডাকতেই ওঠে বসল আহি। ঘুমোজড়ানো কণ্ঠে প্রশ্ন করল, কি হয়েছে? কটা বাজে? তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও ভাবি, আমরা সব ভাই বোনরা মিলে ঘুরতে যাব। জানো, আমরা আগে প্রায়ই এমন করতাম, কখনো খুব ভোরে সব ভাইবোনরা বেরিয়ে যেতাম, কখনো বা রাত গভীর হলে। প্রচণ্ড খারাপ লাগা অনুভব করল আহি। মনে পড়ে গেল ছাদে দাঁড়িয়ে হ্যাভেনের সঙ্গে তার কথোপকথনগুলো। হ্যাভেনের বলা সেই শেষ বাক্যটি মনে পড়তেই আবারও নিঃশ্বাসবদ্ধ হয়ে এলো। ভাগ্যিস সে সময় ছুটে চলে এসেছিল, নয়তো লজ্জায় অস্বস্তিতে মরেই যেত। হিয়ার দিকে কিছুক্ষণ ভাবুক দৃষ্টিতে তাকিয়ে রইল। পরক্ষণেই মনে পড়ে গেল হ্যাভেন তো বলেছিল রিজভি আর হিয়াকে মেনে নেবে, তার মানে ভাই বোনদের ঝামেলা ফিনিশড। বাহ! মা, বাবা, ভাই বোনদের মধ্যে মানবিমান, ঝগড়া, ঝামেলা কত দ্রুত মিটে যায়। অথচ স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকাদের সম্পর্কে দ্রুত সব মিটে যাওয়া তো দূরের কথা, দিনের পর দিন জটিলতা বাড়তে থাকে। কেন এমন হয়? ভালোবাসা থাকে না বিধায়? পৃথিবীর কোন জটিলতাই পারে না রক্তের সম্পর্কে ভাঙন ধরাতে, একদিন না একদিন কোন না কোন সময় তারা এক হয়ই। তাহলে কি রক্তের সম্পর্ক বিহীন আর কোন সম্পর্কেরই কোন ভিত্তি নেই? তাই যদি হবে, সাবা ম্যান কেন নির্মল নামক পুরুষটির জন্য আত্মত্যাগ করল? কি হলো ভাবি, কথায় হারিয়ে গেলে তাড়াতাড়ি করো। ভালো লাগছে না হিয়া, আমার একটু ঘুম প্রয়োজন, তোমরা ভাইবোনরাই যাও, ঘুরে আসো, আমাকে টেনো না। হিয়া, কেউ যদি আজ তোদের সঙ্গে ঘুরতে যাওয়া নিয়ে অনীহা প্রকাশ করে তাহলে তাকে বলে দে, হাত, পা, চোখ, মুখ বেঁধে তাকে নিয়ে যাওয়া হবে। শার্টের হাতা গোটাতে গোটাতে রুমে ঢুকে কথাটি বলল হ্যাভেন। আহি চমকে ওঠে, গায়ে ওড়না জড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে কিছু বলতে উদ্যত হতেই হ্যাভেন তার দিকে দৃঢ় চোখে চেয়ে বলল, নিশ্চয়ই এখন সিনেমার মতো করে এই ডায়লগটা দেবে, জোর করে আমার দেহ নিতে পারবেন কিন্তু মন নিতে পারবেন না। ব্যঙ্গার্থে বলা কথাটি শুনে চোখ কটমট করে তাকালো আহি। হিয়া হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা। হ্যাভেন শার্টের কলার উঁচিয়ে ঘড়ি ঠিক করতে করতে আহিকে চোখ মেরে রুম ছেড়ে বেরিয়ে গেল। আহি ফোঁস ফোঁস করতে করতে বলল, তোমার ভাইটা দিনকে দিন আরো বেশি বেহা, অসভ্য, অশ্লীল রূপ ধারণ করছে। তাই বুঝি তা আমার ভাই নতুন করে কি অশ্লীল কাজ করল শুনি? ঠাট্টার স্বরে কথাটি বলতেই তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো আহি। বলল, ভাই বোন দুটোই বেশ বজ্জাত। হিয়া এবার আহির কাঁধে নিজের কাঁধ দিয়ে ধাক্কা মেরে বলল, তা যাই বলো না কেন, দাদাদের বেশ উন্নতি ঘটেছে। সেই সাথে দিন দিন আগুনের গোলা থেকে বরফের গোলাতেও পরিণত হচ্ছে। ইচ্ছে না থাকলেও সকলের জোরাজোরিতে আহিকেও যেতে হলো। বাড়ি থেকে বেরিয়ে ডানদিক গিয়ে পশ্চিম দিকের কাঁচা রাস্তা ধরে সকলের সঙ্গে হেঁটে যাচ্ছে আহি। সবার সামনে রয়েছে হ্যাভেন আর হ্যারি। তার পিছনে ড্রাইভার তমাল। তার পিছনে হীরা, রিমন, শশী, শিফা। তাদের পিছনেই আহি, হৃদি, আর হিয়া। রিজভিকে বলা হলেও সে আসেনি। অবশ্য সে এসবে খুব কমই জয়েন করে। সকলেই বেশ গল্প গুজব, হাসি, ঠাট্টা করতে করতে এগিয়ে যাচ্ছে। আহিও গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে, কখনো কখনো হ্যাভেনকে পিছন থেকে আগাগোড়া দৃষ্টিপাত করছে। হ্যাভেনের পরনে কফি কালারের শার্ট, কালো রঙের প্যান্ট। শার্টের হাতা গুটিয়ে রাখাতে এক হাতে ঘড়ি, আরেক হাতে কালো রঙের পুঁতির ব্রেসলেট স্পষ্ট দেখতে পেল আহি। ভাল্লাগে না তার।
পুরুষ মানুষের চোখে কালো ফ্রেমের চশমা, হাতে ঘড়ি যতটা ভদ্র সভ্যতার পরিচয় দেয়, ঠিক ততটাই কেড়ে নেয় এই সংঢঙের ব্রেসলেট পরলে। এটাই মনে হয় তার। বিরক্ত হয়ে চোখ ফিরিয়ে আশেপাশে তাকালো। হৃদি, হিয়াদের কথায় মনোযোগ দিয়ে বুঝল হ্যাভেন তাদের সকলকে নৌকা দিয়ে ঘোরাতে নিয়ে যাচ্ছে। কখনো নৌকায় চড়া হয়নি আহির, সে সাঁতার পারে না। তাই মা, বাবা কখনো তাকে নৌকায় উঠতে দেয়নি। মাঝে মাঝে তার ইচ্ছে করলেও ভয় সেই ইচ্ছেটাকে দমিয়ে রাখত। আজও ভয় করছে, সে তো সাঁতার পারে না। বাই চান্স কোন অ্যাক্সিডেন্ট ঘটে গেলে কি হবে? দুরু দুরু বুকে এগিয়ে যেতে থাকলো আর নানা রকম ভয়ানক ভাবনা ভাবতে লাগলো। একসময় তারা এসে পৌঁছালো বিস্তর এক জায়গায় সামনে। জায়গাটি দেখেই বুঝল বিস্তীর্ণ এক চড়াইটি। তবুও হৃদিকে প্রশ্ন করাই জানতে পারল চড়ার পরই বিল রয়েছে। বেশ উৎসুক চোখে মুখে হিয়া বলল, সে বিলে নাকি সাদা শাপলা, লাল শাপলাও পাওয়া যায়। মৃদু হাসল আহি, মনটা বেশ ফুরফুরে হয়ে গেছে তার। ভীষণ ভালো লাগা কাজ করছে। খোলা আকাশের দিকে চেয়ে আবার নিম্নে দৃষ্টি নিক্ষেপ করল। থই থই পানিতে গা ভাসিয়ে দিতে ইচ্ছে করল খুব। আবার কেমন ভয় ভয় অনুভূতিও হলো। ডাঙায় বাঁধা নৌকাটির বাঁধন আলগা করে কান্ডারি সেজে ড্রাইভার তমাল উঠে পড়ল নৌকায়। তার পাশের নৌকাটির কান্ডারি হল রিমন। রিমনের নৌকায় হ্যারি, হীরা, হিয়া, শশী ওঠে পড়ল। হৃদি উঠল হ্যাভেনের সঙ্গে পাশের নৌকায়, যেটির নাবিক তমাল। আহি যেহেতু আগে কখনো নৌকায় ওঠেনি তাই সে ভীষণ নার্ভাস ফিল করছিল। তমাল বৈঠা নিয়ে নৌকার এক মাথায় বসে পড়ল, আরেক পাশে হ্যাভেন দাঁড়িয়ে হাত বাড়িয়ে দিল আহির দিকে। আহি তেজ দেখিয়ে বলল, আমি হিয়াদের সঙ্গে বসব। আহির পাশেই ছিল শিফা, সে হ্যাভেনের নৌকাতে ওঠার জন্য উসখুস করছে। তাছাড়া ওই নৌকাও ফিলাপ। তাই আহির কথাটি শুনে শিফা হ্যাভেনের দিকে হাত বাড়িয়ে দিল। হ্যাভেন আহির দিকে চেয়ে মুচকি হেসে শিফার হাতটি ধরে নৌকায় ওঠালো। শিফা খুশিতে গদগদ হয়ে আহির দিকে চেয়ে বলল, আচ্ছা তুমি বরং ওদের সঙ্গেই বসো গিয়ে। হ্যাভেন শিফাকে নিচু স্বরে ধমক দিয়ে বলল, চুপ করে বসে থাক। তারপর রিমনকে বলল নৌকা টানতে, কিন্তু আহি হাত বাড়িয়ে দিল। আহি যখন হিয়ার দিকে হাত বাড়ায় হৃদি তখন উচ্চকণ্ঠে বলে, ও ভাবি তুমি এখানটায় আসো প্লিজ। আহি তবুও হিয়াকে তার হাত ধরতে বলল। বিরক্ত হয়ে হ্যাভেন ধমক দিয়ে বলল, এই মেয়ে এত তোত্তারামি কিসের তোমার, বলছি না এটাতে উঠতে। আপনি চুপ করুন, আমি আপনার নৌকায় যাব না। নৌকাটা এক পড়শিদের, আমার না, এবার চলে এসো প্লিজ। বলেই হাত বাড়িয়ে দিল। আহি ভাব দেখিয়ে বলল, যাব না, আমি হিয়ার সঙ্গেই যাব। চুপ, একদম চুপ বলছি না, এটাতে ওঠো। ওটাতে কজন হয়েছে দেখেছো? ছোট নৌকা যখন উল্টে পড়বে তখন বুঝবে কেমন লাগে। চোখ কটমট করে ধমকে উঠল হ্যাভেন। আহি চোখ মুখ কুঁচকে হাতটা বাড়িয়ে দিল। হ্যাভেন বাঁকা হেসে বাড়িয়ে দেওয়া হাতটি বেশ শক্ত করে চেপে ধরল। আহি এক পা বাড়িয়ে দিতেই নৌকা দুলে উঠল। প্রচণ্ড ভয় পেয়ে দুহাতে হ্যাভেনের এক হাত আঁকড়ে ধরল আহি। মৃদু হাসল হ্যাভেন। ভালো লাগার শেষ সীমানায় পৌঁছে গেল সে। ভাবা যায়, মেয়েটা ভয় চুপসে গিয়ে তার ওপর নির্ভরশীল হয়ে আছে এখন। হ্যাভেনের চোখে মুখে হাসির রেখা দেখে আহি হাত ছাড়াতে চেষ্টা করল। হ্যাভেন হাত ছেড়ে কাঁধে ধরে তাকে সাবধানে বসিয়ে দিয়ে পাশেই বসে পড়ল। তারপরই তমাল এবং রিমনকে নৌকা টান দিতে বলল। পাশাপাশি দুটো নৌকা ধীর গতিতে এগুতো থাকলো থই থই পানির মাঝ বরাবর। গাঢ় গোলাপি রঙের গাউনের সঙ্গে হালকা হলুদ রঙের চুড়িদার সেলোয়ার ওড়না পরিহিত আহিকে নির্নিমেষ দৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে দেখছে হ্যাভেন। সকলেই হৈহুল্লোড় নিয়ে ব্যস্ত। আহি মুগ্ধ নয়নে চারপাশ চেয়ে দেখছে, কখনো বা হাতটা বাড়িয়ে ছুঁয়ে দিচ্ছে পানিতে। হলদে রঙের ওড়নাটা দিয়ে মাথায় ঘোমটা দেওয়াতে মুখের গোলাপি ফর্সা ভাবটা হলদে ফর্সা লাগছে। সেই সাথে লাগছে বউ বউ। দৃষ্টিতে যতটা মুগ্ধতা মিশিয়ে আহি চারপাশের প্রকৃতি অনুভব করছে তার থেকেও দ্বিগুণ মুগ্ধ হয়ে আহির মুগ্ধতা উপভোগ করছে হ্যাভেন। নৌকা যখন বেশি দুলতে থাকে ভয় মেয়েটা আর্স্ট হয়ে যায়। হ্যাভেন তার দিকে আরেকটু ঘেঁষে বসে ভরসা ভরা দৃষ্টিতে তাকিয়ে রয়। আহি চোখ সরিয়ে নেয়। মনে মনে হাসে, ভেঙচি কাটে। আবার ভাবে আকাশ যেমন রংধনুর 7 রঙে রঙিন হয়, মানুষেরও রয়েছে অসংখ্য রং। তারাও তাদের সেই অসংখ্য রং দিয়ে ক্ষণে ক্ষণে অসংখ্য ভাবে চারপাশ রাঙিয়ে দেয়। বিলের কাছাকাছি আসতেই হঠাৎ শিফা চিল্লিয়ে বলে, এই তোরা কেউ গান টান গেয়ে শোনা। সকলের থেকে উত্তর আসে, আরে আমরা গান শুরু করলে বিলে থাকা সকল ভূত পেতনির দলেরা ওঠে এসে ঘাড় মটকে দিয়ে যাবে।
কথাটি শুনে হৈ হৈ করে হেসে ওঠে সকলে। শিফা বেশ ভাবসাব নিয়ে বলে, ধুর তোরা না, বেশ আনরোমান্টিক, এমন মোমেন্টে গান টান না হলে চলে নাকি, আমিই গাইছি দাঁড়া। শিফার কথা শুনে সবাই অট্টহাসিতে ফেটে পড়ল। তাদের হাসির তাণ্ডবে নৌকা বেশ ঘটা করেই দুলে উঠল। সঙ্গে সঙ্গে ভয়ে আহি খামচে ধরল হ্যাভেনের বাহু। সুযোগ পেয়ে হ্যাভেন আরেকটু ঘেঁষে বসে আহির কাঁধ জড়িয়ে ধরল। আহি চমকে ওঠে, নিচু স্বরে বলল, কি করছেন কি? সবাই দেখছে। সবাইকে চোখ বুজে থাকতে আদেশ দেব? এই না, একটু সরে বসুন, শুধু হাতটা ধরে থাকুন, খুব ভয় লাগছে। মুচকি হেসে সরে বসল হ্যাভেন। শিফা ওদের কাণ্ড দেখে জলে পুড়ে খাক হয়ে গলায় ক্রোধ মিশিয়ে একটা ইংলিশ গান ধরল। পাশের নৌকার সবাই হু হা করে হেসে উঠল। হৃদি দু আঙুলে কান চেপে ধরল। হ্যাভেন আহির দিকে তাকিয়ে বলল, আহা কি অমায়িক ভয়েস! বিরক্ত হলো আহি, একে তো সারের মতো গানের গলা, তার উপর নুন ছাড়া প্রশংসা। স্নিগ্ধ অনুভূতি, চারপাশের মনোরম সৌন্দর্য, সেই সাথে শিফাকে গান কাকে বলে, কণ্ঠস্বর কেমন হওয়া উচিত, পাশাপাশি তখনকার হ্যাভেনের কথার উপযুক্ত জবাব বোঝানোর জন্য বহুদিন পর নিজের ভিতর জমিয়ে রাখা সুপ্ত প্রতিভা, সুপ্ত অনুভূতির প্রকাশ ঘটাল। আচমকাই আহির কণ্ঠে গান শুনে সবাই নির্বাক শ্রোতা হয়ে বসে রইল। হ্যাভেন তো ভূত দেখার মতো চেয়ে রইল। নৌকা চলছে তার আপন গতিতে। আহির একটি হাত হ্যাভেনের মুঠো বন্দি, আর হ্যাভেনের দৃষ্টিজোড়া আহিতে নিবন্ধ। আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে? আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি কেমনে? আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে? আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি কেমনে? আমি না গেলাম যমুনার ঘাটে, না তুলিলাম জল, না হেরিলাম তারে সখী, না হইলাম চঞ্চল। আমি না গেলাম যমুনার ঘাটে, না তুলিলাম জল, না হেরিলাম তারে সখী, না হইলাম চঞ্চল। আমার ইচ্ছা বান্ধিবি, সোহাগ বান্ধিবি, অনুরাগ বান্ধিবি কেমনে? আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে? আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি কেমনে? গান শেষে একদম হইচই বেঁধে গেল। সকলেই বাহবা দিতে শুরু করল আহিকে। শুধু নিশ্চুপ রইল শিফা আর হ্যাভেন। বিলের ধারে অসংখ্য শাপলার মাঝে নৌকা দুটো থামতেই সকলেই শাপলা ওঠাতে ব্যস্ত হয়ে পড়ল। আহিও শাপলার দিকে নজর ফেলে হাত বাড়াতে উদ্যত হল। তৎক্ষণাৎ তার কানের কাছে নিজের ওষ্ঠজোড়া ছুঁইয়ে দৃঢ় কণ্ঠে হ্যাভেন বলল, তোমার হাত বাঁধব হাত দিয়ে, পা বাঁধব পা দিয়ে, আর মন বাঁধব মন দিয়ে। তোমার চোখ বাঁধব চোখ দিয়ে, মুখ বাঁধব ঠোঁট দিয়ে, পরাণ বাঁধব পরাণ দিয়ে। তোমায় পুরোটাই বাঁধব এই আমাকে দিয়ে। উত্তর পেয়েছ সুন্দরী? চলবে।